নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। কখনো আর আসবো না, ভালো থাকিস। এই বলে রিয়া নীরবের কপালে চুমু খেয়ে চলে গেল নিজের ঘরে। নীরব এতক্ষণ কথাগুলো শুয়ে শুনছিল। কি বলবে সে? তার যে কিছুই করার নেই। নীরবের খুব ইচ্ছে করছিল রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, ভালোবাসি পাগলি, আমি তোকে ছাড়া বাঁচবো না, যাস না আমাকে ছেড়ে, তোকে ছাড়া আমি যে থাকতে পারবো না। কিন্তু নীরব বলতে পারছে না, সে চাইলেও পারবে না। বুকে হাজারো ব্যথার কষ্ট নিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে ফজরের আজানের সময় একটা সময় ঘুমিয়ে পড়লো। এদিকে রিয়া ফজরের আজানের পর উঠে রেডি হয়ে নিল, চলে যাবে সে তার বাসায়। তার গাড়ি তো এইখানে, সে নিজে চালিয়ে চলে যাবে। রেডি হয়ে নীরবকে কাঁধে নীরবের আব্বু আম্মুকে ডেকে তুলে বিদায় দিল। নিয়ে রিয়া তার নিজের ফোনটা নীরবকে দিয়ে দিল, বলে গেল তার আম্মুকে এই ফোনটা নীরবকে দিয়ে দিতে। কথাটা বলেই বিদায় নিয়ে রিয়া গাড়িতে উঠে কাঁদতে কাঁদতে গাড়ি ড্রাইভিং করে চলে যেতে লাগলো। বেশ কিছু দূর গিয়ে তার আব্বুকে ফোন দিল রিয়া। ও ভাবছেন রিয়া তো নিজের ফোন নীরবকে দিয়েছে, তাহলে কার ফোন দিয়ে কথা বলছে? এটা তার নতুন ফোন, আসার পথেই মার্কেটে কিনে নিয়েছে। তখন রিয়া বলে উঠল, আব্বু কোথায় তুমি? এই তো মামনি, আমি এয়ারপোর্টে যাওয়ার জন্য সব গুছিয়ে নিচ্ছি। তুই কোথায়? আমি গাড়িতে বাসায় যাচ্ছি আব্বু, একটা কথা বলার ছিল। বল মামুন। তুমি আমার বিয়ের ব্যবস্থা করো এই সপ্তাহের মধ্যে। বলিস কি, এত তাড়াতাড়ি? রিয়ার আব্বু অবাক হয়ে বলল, তোমাকে যা বলছি তাই করো। রাগ করিস কেন? আচ্ছা মা, এই সপ্তাহের মধ্যে তোর বিয়ে দিব, কিন্তু তার আগে একটা কথা জিজ্ঞেস করি। বলো, কি বলবে? আমি তো একটা ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করলাম, পছন্দ করি, কিন্তু আমি আমার চেয়ে তোর মতামতটা আগে নেওয়া প্রয়োজন। তোর পছন্দের কি কেউ আসে? থাকলে বলতে পারিস। রিয়া এটা শুনে নিস্তব্ধ হয়ে গেছে, চুপচাপ। তখন রিয়ার আব্বু আবারও জিজ্ঞেস করলো, কি রে বল। দেখ, পছন্দ অপছন্দ তোর মতামত নেওয়া দরকার আগে, কারণ আমি ঘর সংসার করব না, করবি তুই। সারা জীবন তুই থাকবি, আমি না। তাই তোর পছন্দের কেউ কি আছে? থাকলে বল। ছিল, কিন্তু আমি ভালোবেসেছিলাম, সে ভালোবাসে না। রিয়া তখন রিয়াকে চুপচাপ দেখে আবারও জিজ্ঞেস করলো। কি রে বল। রিয়া তখন রাগী গলায় চিল্লাতে বলল, নাই, তোমাকে বলছি এই সপ্তাহের মধ্যে বিয়ে দিতে দাও, যার সাথে খুশি। কথাটা বলেই রিয়া ফোন কেটে দিল। ফোন কেটে রিয়া নিজেই নিজেকে বলে উঠল, কি করব আমি? যাকে ভালোবাসি সে তো আমায় ভালোবাসে না, তাহলে কি করে বলবো আব্বু তোমাকে আমি নীরবকে ভালোবাসি? কি করে বলবো আমি পছন্দ করি নীরবকে? যদি সে একবার বলতো ভালোবাসি, তাহলে ওর জন্য দুনিয়া ছাড়তেও রাজি ছিলাম। তোমার কাছে হাতে পায়ে ধরে হলেও চেয়ে ওর কাছে থাকার অনুরোধ করতাম, কিন্তু আমি চাইলেও লাভ নেই, সে তো আমায় চায় না। একটি মৃত শুকনো গাছ যেমন হালকা ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় ভেঙে, তেমনি ওরে ছাড়া আমার মন, আমি প্রায় মৃত। বিয়ে করব ঠিক, কিন্তু দিন শেষে ওর জন্যই কাটতে হবে বালিশে মুখ লুকিয়ে। এতটা ভালোবাসি, আর ওরে না পেয়ে একদিন কাঁদতে কাঁদতে হারিয়ে যাব পৃথিবী থেকে। ওর সামনেও যাব না, হাসি মুখে বিবাহ করে নেব তোমার পছন্দে। এই বলে রিয়া কাঁদতে কাঁদতে ড্রাইভিং করে বাসায় চলে আসলো। রাস্তায় জ্যাম কম থাকায় 2-3 ঘন্টায় পৌঁছে গেল। বাসায় গিয়ে রিয়া তার বান্ধবী আরোহীকে ফোন করে বলে দিল আসতে। দিয়ে গিয়ে ফ্রেশ হতে চলে গেল। এদিকে নীরব ঘুম থেকে উঠে নিজের বালিশটা সরাতে দেখে একটা চিঠি। তখন চিঠিটা খুলতে যাবে, নীরবের আম্মু নীরবকে বাইরে থেকে ডাকলো। আর নীরব চিঠিটা না পড়ে নিজের বইয়ের ভিতরে রেখে চলে গেল, পরে পড়বে। গিয়ে নীরব তার আম্মুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মু, ডাকলে? না, এমনি অনেক বেলা হয়েছে তাই ডাকলাম। রিয়া কোথায় দেখছি না? রিয়া ভোরে চলে গেছে। ও আচ্ছা, বাসায় পৌঁছে গেছে। কি ফোন কি দিয়েছে? ও ভালো কথা, মনে করে দিয়েছিস। রিয়া তোকে একটা মোবাইল নিয়ে গেছে, গিয়ে দেখ বিছানায় আছে ফোনটা। আর হ্যাঁ, রিয়া বাসায় পৌঁছে গেছে। নীরব তখন গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো রিয়ার সে আগের ফোনটা, নিজের ছবি দেয়া ওয়ালপেপার লক ছাড়া ফোন। দেখে নীরব মনটা খারাপ হয়ে গেল, বুকের ভেতরটায় কামড় দিয়ে উঠলো দেখতেই। তখন নীরব রিয়াকে দেখার জন্য তার ফোনের গ্যালারিতে গেল তার ফটোগুলো দেখতে। যদি তার কিছু ছবি পায় তাহলে তাকে দু চোখ ভরে মন ভরে দেখে নেবে। এখন সামনে থাকতে তো দেখতে পারেনি। নীরব গ্যালারিতে গিয়ে দেখলো দুটি ফাইল, একটাতে নীরবের সব ছবি, আরেকটাতে রিয়ার কিছু ছবি আর ভিডিও। ঘরে তার আব্বু শুয়ে থাকায় ঘর থেকে বের হয়ে ব্রাশ মুখে নিয়ে ফোনটা হাতে নিয়ে বাসা থেকে একটু দূরে চলে আসলো। এসে একটি গাছের নিচে বসে রিয়ার ছবিগুলো জুম জুম করে দেখতে লাগলো। এক এক করে সব ছবি দেখছিল আর মুচকি হেসে কাঁদছিল।
তখন একটা ভিডিও সামনে আসলো রিয়ার। নীরব তা দেখতে লাগলো। ভিডিওতে রিয়া বলছিল, শয়তান বান্দর কুত্তা, তুই আমায় ব্লক করেছিস তো, কষ্ট দিচ্ছিস তো, দে এই দেখ তোর জন্য আজ হাত কাটছি। এটা বলেই রিয়া যেই একটা চাকু নিয়ে হাত কাটতে যাবে তখন রিয়া বলে উঠলো, না হাত কাটা যাবে না, যদি কিছু হয়ে যায় আমার তাহলে তোর বউ হব কি করে? ভূত হয়ে তো আর লটকে থাকতে পারবো না তোর গলায়। থাক বাবা, কিন্তু তোকে না পেলে সত্যিই দেখিস মরে যাব। প্রথম ভিডিওতে এতটুকুই ছিল। তখন নীরব দ্বিতীয় আরেকটি ভিডিও সামনে এনে দেখতে লাগলো। সেটিতে রিয়া কাঁদছিল আর বলছিল, অনেক কষ্ট দিচ্ছিস, এত কেন কষ্ট দিস আমায়? নিঃশ্বাসটা ফেলতেও কষ্ট হচ্ছে, কেন আমার সাথে এত রাগ দেখাস? তোকে ভালোবাসি বলে তাহলে এসে গলা টিপে মেরে ফেল আমায়। কি দোষ করছি আমি যে তোর ভালোবাসা পেলাম না? বাবাকে সেদিন আমি পার্টিতে বলতে চেয়েছিলাম তোকে ভালোবাসি, কিন্তু কেন জানিস বলিনি, কারণ আমি ভেবেছিলাম তোকে নিয়ে একসাথে বলবো, দুজন দুজনকে ভালোবাসি। আমরা একা কি করে গিয়ে বলবো, আমি একা কি করে গিয়ে বলবো তুই তো আমায় ভালোবাসিস না? তোকে রাজি করিয়ে ভাবছি বলবো, কিন্তু তুই আমায় কষ্ট দিচ্ছিস ভালোবাসা না দিয়ে। আর কষ্ট দিস না, মরে যাব, একটু ভালোবাসা তো দে। তোর জানি না কেন তোর নেশায় আসক্ত করে দিয়েছে উপরওয়ালা, কেন তোর প্রতি এতটা ভালোবাসা দিয়েছে, তুই কেন তাহলে বুঝিস না? রিয়া এটা বলে কাঁদতে লাগলো। তখন নীরব ভিডিওটা বন্ধ করে দিল আর দেখলো না কিছু। ফোনটা পকেটে রেখে দিল। ফোন পকেটে রেখে বসে রইলো আর বলতে লাগলো, কে বলছে তোমায় ভালোবাসি না? তোমার চেয়ে বেশি ভালোবাসি আমি, কিন্তু তুমি সেটা দেখো না, কারণ ভিতরে চেপে রাখাই সেই ভালোবাসা আমায় দম বন্ধ করে মেরে ফেলতে চাইছে। এখন তোমার জন্য কাঁদি, কিন্তু সেটা ভিতর জানে, আর রাত হলে জানে অন্ধকার তোমাকে পাওয়ার জন্য। তোমাকে সব দিক থেকে পথ আটকানো আমি পারবো না, যে একদিকে আব্বু আম্মু, আরেকদিকে তোমার আব্বু, একদিকে তার বিশ্বাস আর ভরসা, আরেকদিকে বাবা চায় না সম্পর্ক নষ্ট হোক আমার জন্য। আমি না পারছি বলতে, না পারছি কিছু করতে, না পারবো তোমাকে ছাড়া থাকতে। এই বলে নিস্তব্ধতায় দু চোখের পাতা বেয়ে পানি পড়ছে নীরবের। কষ্টে বুক ভরা, কিন্তু কাকে সে দেখাবে? রিয়াকে কি করে বলবে ভালোবাসে তাকে ছাড়া সে থাকতে পারবে না? তো প্রিয় পাঠক, কি মনে হচ্ছে নীরব কি পারবে রিয়াকে? রিয়া কি পারবে নীরবকে, নাকি পরিবারের জন্য হারাতে হবে? দেখা যাক, গল্পের সাথে থাকুন, দেখি কি হয় শেষ পর্যন্ত। নীরব নিশ্চুপ হয়ে বসে রিয়ার কথা ভেবে চোখে জল ফেলছে। তখন পেছন থেকে নীরবের আব্বু বলে উঠলো, কিরে তুই এখানে কি করিস? নীরব তখন নিজেকে সামনে নিয়ে চোখ মুছে বলে উঠল, কিছু না, ব্রাশ করছি। বাসায় যা। আচ্ছা ঠিক আছে। আর আব্বু, একটা কথা বলার ছিল। কি বলবি বল। আচ্ছা, রকিকে তুমি কি চিনো? চিনব না কেন, কিন্তু কি জন্য বলতো? কবে থেকে চিনো? 2 দিন হলো পরিচয় জানতে পারছি। কে রকি? আরাব খানের ছেলে। কি বলছো? কিন্তু চাচা তো বলেছিল আরাব খানের ছেলের সঙ্গে বিয়ের কথা বলতে, বন্ধুত্ব শেষ করে দিয়েছে। আমি যতদূর জানতে পারছি প্রথমে না করে দিয়েছিল বলতে, কিন্তু পরে গিয়ে নিজেই বিবাহ ঠিক করেছে। কিন্তু চাচা যে পার্টিতে বলল আত্মীয়র মাঝে রিয়াকে বিয়ে দিবে না, 35 বছরের বন্ধুত্ব শেষ করে দিয়েছে, তাই আরাব খানের সাথে তাহলে বিয়ে যেহেতু দিবে, এটা বলার কি দরকার ছিল? আমি জানি না, তবে নিশ্চয়ই এটা বলার পিছনে কোনো কারণ আছে, যে কোনো একটা। আচ্ছা আব্বু, রকি ছেলে কেমন? তুই কি বুঝছিস? যদি ভালো হতো তাহলে সেদিন পার্টিতে তোকে আমাদের ঠেট দিত কখনো না। তবে আমি এটা শুনছি এই বিয়েটা এই জন্য করছে রকি, কারণ রিয়াকে বিয়ে করলে দেশের বাইরে যে 3টা প্রতিষ্ঠান আছে এটা দিয়ে দিবে, আর এজন্য এটা হাতছাড়া করতে চায় না। তারা এজন্য তোকে আমাদের থ্রেট দিয়েছে। এত লোভী তাহলে কিছু করার দরকার? কিছু করার দরকার নেই, কারণ আমি তোর চাচাকে বলেছিলাম এমন লোভী ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিবে। সে বলেছে সমস্যা নেই তার। তাহলে তো কিছুই বলার নেই। আর এজন্য এই সুযোগ নিয়ে তোকে আমাকে থ্রেট দিয়ে যাচ্ছে, এ সম্পত্তি না হারায় তোর জন্য। আচ্ছা তুমি কই যাও? বাজারে যাচ্ছি, তুই বাসায় যা। আচ্ছা ঠিক আছে। নীরব তখন ব্রাশ করতে করতে চলে আসলো বাসায়। এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল আর খেয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। এদিকে রিয়া ফ্রেশ হয়ে এসে ড্রেস পরে বসা মাত্রই আরোহী এসে হাজির। তখন আরোহী বলতে লাগলো, কিরে কখন আসলি? এই তো তোকে কল যখন দিলাম তখন আসছি, আয় বসে পড়।
আরোহী তখন বসে পড়লো। রিয়া নিজের কাপড়গুলো গুছিয়ে রাখতে লাগলো। তখন আরোহী বলতে লাগলো, তা তোর আব্বু কবে আসবে? আজকে আসবে। আজ চলে এলি যে? আর একা কেন? নীরব আসেনি দিয়ে যেতে? আমি না করতে আসতে। কেন? নীরব কি রাজি হয়নি তোর ভালোবাসায়? ভালোবাসলে তো রাজি হবে। ও আমায় ভালোবাসে না। আমি তো আগেই বলেছিলাম, শুধু শুধু গেলি। কি করব বল, পাগল তো আমি। মন তো মানতে চায় না ওরে ছাড়া। দেখ, তুই ভালোবাসিস বলে বলে দিয়েছিস। এখন যদি সে সত্যি ভালোবাসতো তাহলে তো বলে দিত। এই জন্যই একটা ভেবে চিনতে ডিসিশন নিয়েছি। কি ডিসিশন নিয়েছিস? আমি রকিকে বিয়ে করব এই সপ্তাহের মধ্যে। আরোহী এই কথাটা শুনে অবাক হয়ে গেছে। তখন বলে উঠলো, কি বলছিস এগুলো তুই? নীরবকে ছেড়ে থাকতে পারবি? আর কত অপেক্ষা করব, কতবার ভালোবাসি বলবো, কতবার বেহায়ের মতো যাব ভালোবাসি বলতে। সেই ছোটবেলা থেকে বলে আসছি ভালোবাসি, কিন্তু ভালোবাসা আর পেলাম কোথায়? তার বিনিময়ে ওর থেকে পেলাম শুধুই কষ্ট। যদি ওরা না পাই তাহলে কেন উপরওয়ালা আমায় ওর প্রতি এতটা ভালোবাসা দিয়েছে? কেন ওরে ছাড়া থাকতে পারি না? কেন ওরে না দেখলে ঘুমাতে পারি না? কেন ওর দেওয়া ছোট্ট কথার আঘাতে খাবারটা গলা দিয়ে নামে না? যদি সে আমার ভালো থাকার কারণ হয় তাহলে কেন তার ভালোবাসা পেলাম না? আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি। কাউকে তো প্রয়োজন, আর নয়তো মৃত্যুর প্রয়োজন। তাই ভেবে চিন্তা করে ডিসিশন নিয়েছি রকিকে বিয়ে করব। তারপর এমনিতেই হারিয়ে যাব পৃথিবী থেকে, যাতে না বুঝে ওরে ভালোবেসে মরেছি। এমন কথা বলিস না। আমি নীরবের সাথে কথা বলবো। তার প্রয়োজন নেই। আমি রকিকে বিয়ে করব। আব্বুকে বলে দিয়েছি এই সপ্তাহের মধ্যেই বিয়ে। তোর জন্য খুব কষ্ট হচ্ছে। এতটা ভালোবেসেও পেলি না তাকে। আমার ভাগ্যটাই খারাপ। দেখিস না, জন্মের সময় মাকে হারালাম, তার ভালোবাসা থেকে বঞ্চিত হলাম। বড় হওয়ার পর বাবার আদর যত্ন ভালোবাসা পেলাম না। একা দিন কেটেছে, কাঁদতে কাঁদতে দিন কেটেছে। যাকে ভালোবাসলাম সেও বুঝতে চাইলো না। তার জন্য কাঁদতে কাঁদতে দিন যাচ্ছে। তার ভালোবাসা পেলে আর কিছুই লাগতো না। রিয়া এই বলে কাঁদতে লাগলো। আরোহীকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। এদিকে রিয়ার আব্বু রকির সাথে 3 দিন পর বিয়ে ঠিক করে দিল। রিয়ার বিয়ে দেবে। তখন রকি এটা শুনে কাউকে ফোন দিয়ে বলে উঠলো, কোথায় তোরা? এই তো বস, আসি এলাকায়। শোন, তোদের 2টা কাজ দিচ্ছি। কি কাজ বস? রিয়াকে চোখে চোখে রাখবি, আর নীরবকে সেদিন যে তোমার দেখলাম ছেলেটা, আরে চোখে চোখে রাখবি, যেন রিয়ার আশেপাশে না যেতে পারে। গেলে মেরে হাত পা ভেঙে দিয়ে দিই। অ্যাক্সিডেন্ট বলে হসপিটালে রেখে আসবি। মনে থাকবে, আগামী 3 দিন পর বিয়ে। আমার রিয়ার সাথে এই ছেলের প্রেমের সম্পর্ক আমি চাই না। এই ছেলের জন্য আমার প্ল্যান নষ্ট হোক। ওকে বস, আপনি চিন্তা করবেন না, আমি এখনই লুক লাগিয়ে দিচ্ছি। এই বলে ফোনটা কেটে দিল। এদিকে নীরব কলেজে না গিয়ে নদীর ধারে বসে ভাবছে সে রিয়াকে ছাড়া থাকতে পারবে না। কিছু একটা করতে হবে, অন্তত রিয়াকে না পেলে যেন পৃথিবীর ছেড়ে চলে যেতে পারে। এরপর অনেকক্ষণ নদীর ধারে বসে থেকে নীরব একাই হাঁটতে হাঁটতে রিয়ার কথা ভাবতে ভাবতে বাসায় ফিরল। নীরবকে দেখে তার আম্মু বলে উঠল, কিরে বাবা, আজ এত তাড়াতাড়ি কলেজ থেকে ফিরে আসলি যে? ভালো লাগছিল না, তাই চলে আসছি। কেন বাবা, শরীর খারাপ টারাপ করেছে নাকি? আরে না, তেমন কিছু না, এমনিতেই ভালো লাগছে না তাই চলে আসছি। বিরক্ত করো না তো। আর জিজ্ঞেস করে এই বলে রুমে এসে দরজা বন্ধ করে বইগুলো ছুঁড়ে ফেলে বিছানায় গিয়ে থাপ করে শুয়ে পড়ল। আর বলতে লাগলো, মানুষ ঠিক বলতো, কাউকে কষ্ট দিয়ে কখনো সুখে শান্তিতে দিন কাটানো যায় না। কখনো না কখনো তাকে সেই কষ্ট দেওয়ার প্রতিদান দিতে হয়। আজকে আমি তাহলে রিয়াকে ভালোবাসা না দিয়ে কষ্ট দেওয়ার প্রতিদান পাচ্ছি? হয়তোবা তাই। মেনে নিলেই বা কি হতো? ভালোবাসা প্রকাশ করে দিলেই হতো, তারপর যা হওয়ার দেখা যেত। এখন কেন হারিয়ে যাওয়ার ভয়ে মৃত্যুটা বেছে নিব ভাবতে হচ্ছে? কেন এত কাঁদতে হচ্ছে? কেন রাতের অন্ধকারে নিস্তব্ধতায় কাঁদতে হয় লুকিয়ে? এখন কেন বলতে ইচ্ছে করে চিৎকার করে, ভালোবাসি তোমাকে আমি অনেক? এতদিন কেন ভয়ে বলতে পারিনি? মানুষ বলতো কিছু পেতে হলে তার জন্য কষ্ট করতে হয়। রিয়াকে ভালোবাসার কথাটা বলে দিলেই হতো, যা হওয়ার তা দেখা যেত। আজ কেন বলতে মন চাইছে, কেন কাঁদতে ইচ্ছে করছে? সে কি আমার ভালোবাসা গ্রহণ করবে? এখন বললে নাকি ফিরিয়ে দিবে? যদি ফিরিয়ে দেয় তাহলে কি করে আমি থাকবো এখন? কেন থাকতে মূল্য দিতে পারিনি?
এখন হারিয়ে যাবে বলে কি কাঁদতে হচ্ছে এত? নীরব এই বলে নিস্তব্ধতায় কাঁদতে লাগলো। কি করবে সে বুঝে উঠতে পারছে না তার এখন কি করা দরকার। সে যে প্রচন্ড ভালোবাসে রিয়াকে। ওদিকে রিয়া আরোহী বসে বসে কথা বলছে। তখন রিয়ার আব্বু ফোন দিল। রিয়া তখন বলে উঠলো, বলো আব্বু। শোন, আমি রকির বাবা মায়ের সঙ্গে কথা বলেছি বিয়ের ব্যাপারে। কি বলেছে রকির বাবা মা? আজ তো বুধবার, শুক্রবার বিয়ের কথা বলে দিয়েছি। তারাও এটাই বলছে। আজকের দিনটা আর আগামীকালের দিনটা আছে, তার পরের দিন বিয়ে। ঠিক আছে মামুনি, না আরো পিছিয়ে দেব? না আব্বু, ঠিক আছে শুক্রবার। আর হ্যাঁ, আমায় কি এয়ারপোর্টে আসতে হবে? না, আমি রাতে বাসায় আসবো। আর হ্যাঁ, রকি আগামীকাল আসবে তোর শপিং করে দিতে। তুই যদি নীরবকে নিয়ে যেতে চাস তাহলে নিয়ে যাস সাথে। কাউকে যেতে হবে না, আমি একাই যাব রকির সাথে। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, বিয়ের কথাটা বলে দিই সবাইকে নীরবের বাসায়। বলতে হবে না, আগামীকাল এসে জেনে নেবে। তারা তো আসছে আগামীকাল। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মামুনি, তোর বন্ধু বান্ধবদের বলে দিস। ফোন রাখছি। ঠিক আছে। এই বলে ফোন কেটে দিল। তখন আরোহী বলে উঠলো, কি হয়েছে রিয়া? কি হবে শুক্রবার? আমার বিয়ে এই শুক্রবার। কি বলছিস, এগুলো সত্য? আরোহী অবাক হয়ে বলল, হ্যাঁ, যা বলছি সত্যি। আগামীকাল রকি আসবে বিয়ের শপিং করতে। আমি আর রকি যাব। তাহলে রকিকেই বিয়েটা করবি? হ্যাঁ, আর আমি যতটুকু জানি বিয়ের পর রকি লন্ডনে নিয়ে যাবে, কারণ তার পরিবার সেখানেই থাকে। তাহলে তো আর দেশে আসার চান্স নেই গেলে। হ্যাঁ, যদি মরেও যাই তবুও দেশে আসবো না কখনো। একটা চড় মারবো উল্টোপাল্টা কথা বললে। যা বললাম সত্যি। শোন না, আমি কি নীরবের সাথে কথা বলবো? নীরব রাজি হলে তো সবাইকে রাজি করানো যাবে। নীরব রাজি হলে কি হবে? আমি রাজি নই। আমি রকিকেই বিয়ে করব। কি বলছিস এগুলো? পাগল হয়ে গেছিস? তুই না নীরবকে ভালোবাসিস? যা বলছি সত্যি। হ্যাঁ, নেক্সট আমার এই প্রশ্ন করবি না। এই বলে রিয়া রুম থেকে বের হয়ে গেল। আর মনে মনে বলতে লাগলো, আজ সারা রাত তোর ফোনের জন্য অপেক্ষা করব। এইটাই শেষ অপেক্ষা। এদিকে নীরব বসে ভাবছে তার এখন কি করা উচিত। সে ভেবে একটা সিদ্ধান্ত নিল, যা হওয়ার হোক রিয়াকে তার ভালোবাসা প্রকাশ করবে। শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত বলে যাবে সে ভালোবাসে। তখন নীরব চোখের পানিগুলো মুছে রিয়াকে ফোন দিতে গিয়েও থেমে গেল। কারণ আগামীকাল তো রিয়ার বাসায় যাবে, তার চাচাও থাকবে। তখন বলে দেবে রিয়াকে, সাথে তার চাচাকেও বলে দেবে নীরব রিয়াকে ভালোবাসে। এই ভেবে আর কল দিল না, মোবাইলটা হাতে নিয়েও রেখে দিল। প্রিয় পাঠকরা, কেমনটা লাগে কন্ত? হ্যাঁ, আরে ব্যাক কল। আগামীকাল যাবে তো কি হয়েছে, এখন বললে কি হয়ে যায়? হ্যাঁ, যাই হোক, গল্পে ফেরা যাক, দেখি কি হয়। তখনই নীরবের আম্মু আসলো আর এসে দেখে দরজা বন্ধ। তখন নীরবের আম্মু নীরবকে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর নীরব নিজেকে ঠিকঠাক করে দরজা খুলে পড়ে উঠলো। কি হয়েছে, তো ডাকাডাকি করছো কেন? দরজা বন্ধ করে রাখলি কেন? এমনি ঘুমাচ্ছিলাম। তুই মায়ের চোখে লুকিয়ে রাখার চেষ্টা করছিস কথা। তোর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তুই কাঁদছিস। কি জন্য, কার জন্য, সবই বুঝি। ওরে ছাড়া মা আমি থাকতে পারবো না। অনেক চেষ্টা করছি, প্লিজ মা, ওরে এনে দাও। ঠিক আছে, যা। আমি আগামীকাল রিয়ার সাথে কথা বলে তোর চাচার সাথে কথা বলবো। যা হওয়ার হোক। সত্যি বলছো আম্মু? হ্যাঁ, এখন যা। দুপুর হয়েছে, হাত মুখ ধুয়ে খাবার দিচ্ছি। তখন নীরব খুশিতে জলদি চলে গেল হাত মুখ ধুয়ে আসতে। নীরবের তবুও কেন জানি তার ভিতরে একটা হারানোর ভয় কাজ করছে। কিন্তু তা আপাতত দূরে রেখে হাত মুখ ধুয়ে এসে খাবার খেয়ে নিল। খেয়ে বাকিটা সময় রুমে বাসায় বসে কাটিয়ে দিল রিয়ার ফটো দেখে দেখে ফোনে। রাতে খাওয়ার সময় নীরবের আব্বু বলে উঠলো, শোনো নীরবের আম্মু, আগামীকাল সকালে সকালে রেডি হয়ে নিও। রিয়ার আব্বু আসছে, যেতে বলেছে। কাপড় গুছিয়ে নিও, 2-1 দিন থাকতে হবে বলল। আচ্ছা ঠিক আছে, সে না হয় কাপড় গুছিয়ে নিলাম, কিন্তু তুই একদিন থাকতে হবে কেন? সে আমি জানি না, হয়তো অনেকদিন পর আসছে তাই। আচ্ছা ঠিক আছে নীরব, তুই সকাল সকাল রেডি হয়ে নিস, বেশি যেন ডাকতে না হয়। আচ্ছা ঠিক আছে। এরপর সবাই খাবার খেয়ে শুয়ে পড়লো। এদিকে নীরব শুয়ে পড়ার পর নীরবের কেন জানি প্রচন্ড খারাপ লাগতে শুরু করলো। রিয়াকে হারানোর ভয় হচ্ছে। মন চাইছে রিয়ার সাথে তার কথা বলতে, কিন্তু সে তো সকালে যাবে। এই ভেবে নিজেকে সান্ত্বনা দিল। ফোন থেকে রিয়ার ফটোগুলো দেখতে লাগলো। দেখতে দেখতে এক সময় নীরব ঘুমিয়ে পড়লো। সকালে নীরবের আম্মুর ডাকে ঘুম ভালো। তখন উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। নীরবের আব্বু গাড়ি আগেই বলে রাখছে, তাই চলে আসছে।
তখন সবাই রেডি হয়ে রিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে রিয়ার আব্বু গতকাল রাতে বাসায় ফিরল অনেক রাতে। রিয়ার সাথে বেশি কথা হয়নি, ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম ভাঙতে উঠেই রিয়াকে জাগাতে গেল, গিয়ে দেখলো ব্যালকনিতে রিয়া ঘুমিয়ে আছে, হাতে মোবাইল নিয়ে। এটা দেখে অবাক হয়ে গেছে তার আব্বু। তখন রিয়াকে ডাকতে লাগলো। রিয়া মামনি ওর। রিয়া তার আব্বুর কণ্ঠ শুনে উঠে পড়ল। কি হয়েছে আব্বু? মা তুই বেলকুনিতে ঘুমিয়ে আছিস কেন? রাতে ঘুম আসছিল না, তাই একটু ব্যালকনিতে বসেছিলাম। হয়তো ঘুমিয়ে পড়ছি আর খেয়াল ছিল না। আচ্ছা এখন যা রুমে গিয়ে ঘুমা, এইখানে না বসে থেকে। রিয়া তখন উঠে রুমে গিয়ে শুয়ে পড়ল। আবার তারপর রিয়ার আব্বু নিজের রুমে চলে গেল। এদিকে নীরব এবং তার আব্বু আম্মু রিয়ার বাসায় পৌঁছে গেল 3 ঘন্টায়। জ্যাম কম থাকায় ততক্ষণে রিয়া এবং তার আব্বু উঠে গেছে, খাবার রেডি হয়ে গেছে টেবিলে সাজানো। তখন নীরবের আব্বু আম্মু নীরব কাপড়ের ব্যাগ নিয়ে পেছনে আসলো। তখন রিয়া দেখে নীরবের আম্মুকে দেখে বলে উঠলো, এসে গেছো? এখন জলদি যাও, গিয়ে রুমে কাপড় রেখে ফ্রেশ হয়ে আসো, খাবার রেডি। একটু বসে রেস্ট নিই, তারপর খাবার খাওয়া যাবে। পাগলি মেয়ে পাগল হয়ে গেছে, আসতে না আসতেই। জলদি যাও তাহলে। এরপর রুমে গিয়ে কাপড়গুলো গুছিয়ে রেখে ফ্রেশ একটু রেস্ট নিয়ে রিয়ার আব্বুর সাথে সবাই বসে খেয়ে নিল। খাবার খাওয়া শেষে একটু রেস্ট নিয়ে নীরবের আব্বু আম্মু আর রিয়ার আব্বু তার রুমে গেল। রিয়ার জন্য কি নিয়ে সাথে তাদের জন্য কি নিয়ে আসছে দেখাতে, সাথে নীরবও গেল। তখন এক এক করে সব বের করছে। নীরব তখন নীরবের আম্মু ও রিয়ার গহনা দেখে বলে উঠল, এত গহনা নিয়ে আসলেন মেয়ের জন্য? বিয়ের গহনা নাকি? এই বলে নীরবের আম্মু হেসে দিল। তখন রিয়ার আব্বু বলে উঠল, ওহ ভালো কথা। হ্যাঁ বলতে ভুলেই গেছি, শুক্রবার মানে আগামীকাল রিয়ার বিয়ে, তাই একেবারে গহনা কিনে আসছি। কেমন হয়েছে এগুলা? নীরব এটা শোনা মাত্র নিস্তব্ধ হয়ে গেল। সে মোটেও প্রস্তুত ছিল না এটা শুনবে। তার ভালোবাসা প্রকাশ করার আগেই হারিয়ে গেল। তাহলে কি হারানোর ভয়টা সত্যিই ছিল? সে কি সত্যিই রিয়াকে হারিয়ে ফেলবে? ভাবতে তখন তার মনে হচ্ছিল কেউ তার বুকে ছুরি দিয়ে আঘাত করছে। কথাটা শুনে রিয়ার বিয়ে আগামীকাল, মনে হচ্ছিল তার হৃৎপিণ্ডটাকে কেউ ছুরিকাঘাত করতে করতে ঝাঁঝরা বানিয়ে ফেলছে। এখন চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছা করছিল, কিন্তু তা করতে পারছে না। এই শুনে সে সোজা রিয়ার কাছে চলে আসলো দৌড়ে। আর 1 মিনিট না দাঁড়িয়ে থেকে নীরব এসে দেখে রিয়া ঘরে। তখন নীরব বলে উঠল, রিয়া, একটা কথা বলার ছিল। কি কথা বল? শুনলাম তোমার নাকি বিয়ে আগামীকাল। হ্যাঁ সত্যি। তখন নীরব গিয়ে রিয়ার হাত ধরে বলল, আমি ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি রিয়া, এতদিন বলতে পারিনি। রিয়া তখন প্রচন্ড রেগে গেল। ঠাস করে একটা চড় দিয়ে নীরবকে বলে উঠল। তোর সাহস হলো কি করে হাত ধরার? নীরব রিয়ার এমন আচরণ দেখে বেশ অবাক হয়ে গেছে। তখন হাতটা ছেড়ে বলে উঠল, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। দুঃখিত, আমার বিবাহ ঠিক হয়ে গেছে রকির সাথে। রকি আমার হবু স্বামী। তুমি না আমায় ভালোবাসো বলেছিলে? ভালোবাসতাম, কিন্তু এখন ভালোবাসি না। আমি বিশ্বাস করি না এটা রিয়া বলছে, যে আমায় পাগলের মতো ভালোবাসে। সে অন্য কাউকে বিয়ে করে নিবে। প্লিজ পাগলামি করো না, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। পাগলামি না, কথা শেষ হলে যেতে পারিস এখন আমার রুম থেকে। প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তো এখন ভালোবাসি বলে দিলাম, তাহলে কেন পাগলামি করছো? চলো দুজন মিলে এখন বলি গিয়ে। কি বলবো গিয়ে? আমরা দুজনকে ভালোবাসি। কোথায় ভালোবাসি বললাম? আমি তো তোকে ভালোবাসি না, তাহলে বুঝতে যাবো কেন? লজ্জা কর না তোর? তুই আমায় এগুলো বলছিস? লজ্জা করে কেন যাকে ভালোবাসি বলতে? তাই নাকি? তাহলে এতদিন কই ছিল? নীরব এটা শুনে চুপচাপ হয়ে গেছে, কি উত্তর দেবে। তখন রিয়া আবারও বলে উঠল, একটা মেয়ে সেই ছোট্টবেলা থেকে পিছু পিছু ঘুরতো একজনের, কারণ তাকে তার ভালো লেগেছিল। অন্য কারো কাছে তার ভালো লাগা, হাসি খুশি কাজ না করলেও তার কাছে থাকলে সে থাকতো সুখী। সে তার মাকে হারিয়েছে জন্মের সময়, বাবা থেকেও তো ছিল না। তার জীবনে না ছিল সুখ, না ছিল শান্তি, না ছিল ভালোবাসা, না ছিল মায়া মমতা আদর যত্নকার। প্রতিটি দিন কেটেছে হাজারো ব্যথা দুঃখ কষ্ট নিয়ে, রাত কেটেছে কাঁদতে কাঁদতে। মনে করেছিল এই দুঃখ কষ্ট ব্যথা বুঝি এই শেষ হবে। যার পিছু পিছু ঘুরতো ছোট্টবেলা, তাকেই হলো ভালোবাসা। ভেবেছিল ভালোবেসে নিবে, আপন করে দিবে, দুঃখ কষ্ট ভুলিয়ে দূর করে, কিন্তু সে উল্টো দিল আরো দুঃখ কষ্ট ব্যথা বাড়িয়ে।
প্রতিটি দিন কেটেছে মৃত্যুর যন্ত্রণার মতো। সে বুঝলই না, ভালোবাসা করে গেল অবহেলা, সব শেষ করে দিয়েছে। আর এখন আসছে ভালোবাসি বলতে। লজ্জা করে না? নীরব চুপ করে রইল, কি উত্তর দেবে খুঁজে পাচ্ছে না। তখন রিয়া বলে উঠল, সে ছোট্টবেলা থেকে বেহায়ের মতো পড়েছিলাম তোর পেছনে। 1000 বার ভালোবাসি ভালোবাসি বললাম, আর 1000 বার ফিরিয়ে দিলি। তাহলে এখন কেন বলতে আসলি? আসলে চাচা, নীরব রিয়ার আব্বু আর তার আব্বু আম্মুর সাথে সব কথা বলতে চাইছিল এখন, যে সম্পর্ক নষ্ট হওয়ার জন্য তাকে না করেছিল, কিন্তু রিয়া না শুনে বলে উঠল, আব্বুকে বোঝালে বুঝতো, কিন্তু আমি আর তোকে চাই না, ভালোবাসি না। প্লিজ তুই চলে যা আমার সামনে থেকে। প্লিজ আমার কথা শোনো, রাগ করো না, পাগলামি করো না, কথাগুলো শোনো। তখন রিয়া ঠাস করে আরো একটা চড় দিয়ে বলে উঠল, তুই যাবি নাকি ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করব? তোর কোনো কথা শুনতে চাই না আমি আর। তোর কথা শোনার সময় শেষ। আমি তোকে ভালোবাসি না। রকি আমার স্বামী। তুই প্লিজ দয়া করে আমার বিয়ের দিন থাকিস না। তোর মুখ আমি দেখতে চাই না। তোর কাছে হাত জোর করে বলছি, তুই আমার বিয়ের দিন থাকিস না। যা চোখের সামনে থেকে। তখন নীরবের দু চোখের পানিগুলো আপনা আপনি পড়তে লাগলো আর বলতে লাগলো, কেউ বুঝলো না, তুমিও বুঝলে না। আসলে আমার ভাগ্যটাই খারাপ। তবে এখন বলতে পারবো, আমি তোমাকে শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত বলে যাব ভালোবাসি। হয়তো আমার ভালোবাসা প্রকাশ করতে পারিনি, কিন্তু অনেক ভালোবেসেছিলাম, সত্যি। দয়া করে যা তুই চোখের সামনে থেকে। আমি তোকে ভালোবাসি না। তুই এই বাড়ি থেকে চলে যা। আমি তোর মুখ আর দেখতে চাই না। ওকে, ঠিক আছে, তাই হবে। তবে যাওয়ার আগে শেষ একটা কথা শুনে রাখো, আমি তোমাকে ভালোবাসি, ভালোবেসে যাব, ভালোবাসবো যতদিন বেঁচে আছি। এই বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। বেরিয়ে সোজা ছাদে চলে গেল নীরব। ছাদটা ফাঁকা আছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। আর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু না, সে পাচ্ছে না। তার কি করার ছিল? সে তো বাধ্য হয়ে বলছিল প্রেম ভালোবাসা জড়াতে পারবে না, কিন্তু রিয়াকে ছাড়া যে সে সত্যি থাকতে পারবে না। ছাদে গিয়ে ভাবছে, আর নিস্তব্ধতা দু চোখের পাতা বেয়ে পানি পড়ছে। প্রিয় মানুষের দেয়া একটু কষ্ট খুবই ভয়ঙ্কর ভাবে আঘাত করে মনে, যা মৃত্যুর জন্য ভাবতে 1 মিনিটের সময় লাগে না নীরব। নীরব কি করবে? তার কি করার ছিল? সে তো ইচ্ছে করে এগুলো করেনি। এখন রিয়াকে ছাড়া সে কি করে থাকবে ভাবতেই কাঁদছে। এদিকে রিয়া নীরব বের হওয়ার পর সেও কাঁদছে, বিছানায় শুয়ে বালিশে মুখ লুকিয়ে। এইবার দেখ কেমন লাগে। এর চেয়ে বেশি যন্ত্রণা সহ্য করে গেছি। যতই বলিস আর ফিরবো না। এদিকে রকি কখন যে এসে বাইরে দাঁড়িয়ে লুকিয়ে কথা শুনছিল দেখছিল, তা কেউ লক্ষ্য করেনি। তখন রকি রেগে একটু দূরে গিয়ে কাউকে কল দিল, তার লোককে। আর ফোন রিসিভ করার পর বলে উঠল, কিরে কই তোরা? এই তো বস, আসতেছি আর কিছুক্ষণ। যা ভাবছিলাম তার চেয়েও বেশি কিছু হয়ে গেছে। রিয়ার কাছে গিয়ে কান্নাকাটি করছিল, ভালোবাসার কথা বলছিলাম রিয়ার থেকে দূরে থাকতে, কিন্তু শোনেনি কথা। শোন নীরব, ছেলেটাকে আজকে তুলে নিয়ে সারা রাত মারবে। বেঁচে থাকলে, এখানে থাকলে সমস্যা, প্ল্যান নষ্ট হবে আমার। আর নীরব মরলে, রিয়া কিছুদিন কাঁদলে ঠিক হয়ে যাবে, কিন্তু বেঁচে থাকলে সমস্যা। মেয়ে মানুষ কখন পাল্টে যায় ঠিক নেই। বিয়ের আগে এটাই সুযোগ। আগামীকাল পর্যন্ত চিমড়ে রেখে তারপর খালাস করে দিস একদম। কিন্তু বস, মরে গেলে কি হবে? এখন বেশি কথা বলতে পারবো না, বাড়ির ভিতরে আছি। আর হ্যাঁ, কাউকে স্টিক দিয়ে মারি, তারপর আমি ফোন দিব। আর বাড়ির আশেপাশে থাকি, বের হলেই তুলে নিবি। ঠিক আছে বস। রকি তখন মুচকি হাসি দিয়ে সোজা রিয়ার আব্বুর কাছে গেল। এদিকে রিয়ার বান্ধবী আসছিল। হঠাৎ রকির অদ্ভুত কথা শুনে লুকিয়ে গেল, আর লুকিয়ে সব কথা শুনে নিল। রকি গিয়ে দেখে সেখানে নীরবের আব্বু আম্মুও ছিল। তখন সবাইকে গিয়ে সালাম দিল। রিয়ার আব্বু বলে উঠল, তখন, কখন আসলে বাবা তুমি? এই তো মাত্র আসছি। বসো বাবা, আমি রিয়াকে ডেকে আনছি। না না, তোমার কষ্ট করতে হবে না, আমি শপিং করতে যাচ্ছি, তোমরা কথা বলো। রকি তখন রিয়ার ঘরে যেতে লাগলো। রিয়ার বান্ধবী আরোহী রকিকে দেখে লুকিয়ে গেল, পরে রিয়াকে সব বলবে। এদিকে রকি গিয়ে দেখে রিয়া শুয়ে শুয়ে কাঁদছে। তখন রকি হালকা কাশি দিল। রিয়া জলদি চোখ মুছে নিজেকে কোনো মতে ঠিক করে উঠে দেখে রকি, আর বলে উঠল, আপনি এইখানে? সে কি, আমি আমার হবু বউয়ের ঘরে কি আসতে পারি না? অবশ্যই আসতে পারেন। হঠাৎ করে আসলেন তো, তাই বসেন, আমি খাবার দিচ্ছি। তার প্রয়োজন নেই, আপনি জলদি রেডি হন, শপিং করতে যাব, তারপর আমি আরেক জায়গায় যাব। ঠিক
ঠিক আছে, আপনি বাইরে যান, আমি কিছুক্ষণ পর রেডি হয়ে আসছি। আচ্ছা। এই বলে রকি বের হয়ে আসলো, আর এদিকে আরোহী গেল রিয়ার আব্বুকে বলতে, কিন্তু সেখানে গিয়ে বলার আগেই আরোহীকে গহনার শাড়ি দেখাতে লাগলো। তাই আর বললো না, ভাবলো রিয়াকে আগে বলবে। এদিকে নীরব ছাদে দাঁড়িয়ে আছে আর নিজেকে বলছে, সত্যি আমি বোকা, স্বার্থপর। এতটা ভালোবাসার পরেও তার ভালোবাসার মূল্য দিতে পারলাম না। কিন্তু আমায় একটু বুঝলো না, একটিবার বোঝার চেষ্টা করলো না। একদিকে চাচার বিশ্বাস ভরসা, আরেকদিকে বাবা মা চায় না সম্পর্ক নষ্ট হোক। আরেকদিকে রকি। আমি কোথাও যাব কি করে, এখন থাকবো তাকে ছাড়া, অনেক ভালোবাসি যে। নীরব দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলছিল আর কাঁদছিল। তখন রকি আসলো, এসেই বলে উঠলো। কষ্ট হচ্ছে তাই না রে? নীরব তখন চোখের পানি মুছে বলে উঠলো, কষ্ট হবে কেন? বেচারার রিয়ার কাছ থেকে চর খেয়ে আসতে ভালোবাসা দিল না বোন। রিয়াকে আমি ভালোবাসি, রিয়াও আমায় ভালোবাসে। এখন না হয় বোঝে না, কিন্তু কিছুক্ষণ পর ঠিকই বুঝবে। আমার বিশ্বাস ও আমায় ভালোবাসে। রাগ করে অভিমান করে আছে আমার উপর প্রচুর। তোকে বলেছিলাম রিয়ার কাছ থেকে দূরে থাকতে, শুনলে না। এর সাজা তো তুই পাবি। নীরব তখন গিয়ে রকির শার্টের কলার ধরে বলে উঠলো, কি করবি তুই আমায়? রিয়া আমায় ভালোবাসে দেখে নিস, ও আমার হবে। তুই বেঁচে থাকিস নাকি সেই চিন্তা কর। তখন নীরব এক হাত দিয়ে কলা চেপে ধরে বলল, চাইলে তোকে এখনই মারতে পারি আমি। তখনই কেউ নীরবকে পেছন থেকে কলার ধরে টেনে ঘুরিয়ে নিল। দেখে রিয়া। তখন রিয়া চাষ করে দুটো চর বসিয়ে দিল নীরবের কানে, সাথে বলে উঠলো, তো সাহস হলো কি করে আমার হবু বরের গায়ে হাত দেওয়ার? আমি নীরব কিছু বলার আগে রিয়া আরো একটা চর দিয়ে বলে উঠলো, তোর কোনো কথা আমি শুনতে চাই না, তুই বেরিয়ে যাই বাড়ি থেকে। দয়া করে, আমি তোকে ভালোবাসি না, কতবার বললাম, প্লিজ চলে যা। নীরব চুপ করে রইল। তখন রিয়া আবারও বলে উঠলো, আপনি গিয়ে গাড়ি বের করুন। রকি কি বললো? তখন রকি চলে গেল আর রিয়া বলে উঠলো, রকি আমার বর, তার কিছু হলে তোকে আমি ছাড়বো না। আর হ্যাঁ, তুই আমার চোখের সামনে থেকে যাস না কেন এখনো? এখনই চলে যা। আর ভালো লাগছে না, তোর মুখ যেন আমি আর না দেখি, চলে যা। ঠিক আছে, চলে যাচ্ছি। একটিবার বোঝার চেষ্টা করলে না, আসলে কেন ভালোবেসে না করছি আর বুঝতে হবে না। চলে যাচ্ছি চোখের সামনে থেকে। তোমার কখনো আসবো না, আর কখনো এই মুখ দেখাবো না, কথা দিলাম। যাওয়ার আগে বলে যাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই বলে নীরব সেখান থেকে সোজা চোখ মুছে ঘরে গেল। গিয়ে দেখে সবাই সেখানে। তখন নীরব তার আম্মুকে ডেকে নিয়ে আসলো, বাইরে এনে বলে উঠলো, আম্মু, আমি চলে যাচ্ছি বাসায়। সে কি রে, চলে যাবে মানে? কেন, কি হয়েছে? তুমি আর আব্বু থাকো, আমি চলে যাই। আমার ভালো লাগছে না। ভালো লাগবে না কেন? আমরা সবাই আছি, রিয়া আছে। তো চাচার সাথে কথা বলবো না? আর রিয়ার সাথে তো চাচার বিয়ে ঠিক করেছে, তো কি হয়েছে? আমরা কথা বলবো। তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তবে হ্যাঁ, চাচার সঙ্গে আর কথা বলতে হবে না। রিয়া যাকে বিয়ে করতে চাই করুক, আর রিয়াকে কিছু বলতে হবে না। রকিকেই বিয়ে করুক, সুখী হোক, দোয়া করি। আর তুই তাহলে? নীরব তার আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে বলে উঠলো, আমার কথা বাদ দাও। কেন তোর কথা বাদ দিব? তুই না ভালোবাসিস রিয়াকে? হয়তো ভালোবেসেছিলাম, কিন্তু ভাগ্যে ছিল না। এই বিয়েটা হতে দাও, কিছু বলতে হবে না। সম্পর্কটা নষ্ট হোক তা চাই না আমি। কিন্তু তুই যে কষ্ট পাচ্ছিস, আমি মা হয়ে কি করে দেখবো বল? নীরব তখন চোখের পানিগুলো দু হাতে মুছে হেসে বলে উঠলো, কোথায় কষ্ট পাচ্ছি? এই তো হাসি খুশি ঠিকই তো আছে। শোন, আমি বাচ্চা শিশু না যে আমি একটা বুঝ দিলে বুঝে যাব। চিন্তা করো না আম্মু, ঠিক হয়ে যাব, ভাবতে হবে না। এই বিয়েটা হতে দাও, কাউকে কিছু বলো না। আমি চলে যাচ্ছি বাসায়। আগামীকাল রিয়ার জন্য গিফট নিয়ে ঠিক বিয়ের সময় আসবো। এইখানে থাকলে কষ্ট হবে। আর হ্যাঁ, আমার কসম, তুমি কাউকে আর বলবে না। ঠিক আছে বাবা, চিন্তা করিস না। তবু আমি দেখি কি করতে পারি। কিছু করতে হবে না, আমি বন্ধুদের সাথে আগামীকাল চলে আসব। চিন্তা করো না, যাচ্ছি আমি, আর রাতে কল দিব। আমি যাচ্ছি। ঠিক আছে, তোর যা ভালো মনে হয়। তবে বাবা, আমি বাধা দিব না। যেখানে যাবি যা, কিন্তু একটা কথা বলি, নিজের ক্ষতি করিস না। তুই কিন্তু আমাদের ছাড়া আর কেউ নেই এই পৃথিবীতে। যা এখন। নীরব তখন বের হয়ে আসলো, চোখ মুছে বাসা থেকে বের হয়ে গেছে। এদিকে নীরবকে কাঁদতে দেখে নীরবের আম্মু কেঁদে দিল। যতই হোক না, মা তো ছেলের কষ্ট বুঝে। সে মা হয়েছে ছেলের জন্য, কিচ্ছু করতে পারলো না।
নীরবকে এই জন্য যেতে দিয়েছে, কারণ জানে নীরব থাকলে এখানে কষ্ট পাবে। একটু ঘোরাঘুরি করে নিজেকে হালকা করে আসুক, তাই যেতে দিয়েছে। তখন পেছন থেকে আরোহী বলে উঠল, আন্টি, আপনি এখানে দাঁড়িয়ে কাঁদছেন? আরে না, কাঁদছি না। আমি সব দেখেছি, শুনেছি। আচ্ছা আন্টি, একটা কথা বলবেন সত্যি? বলো মা। নীরব যদি ভালোবাসে, রিয়া যদি ভালোবাসে, তাহলে আপনারা কথা বলে তাদের দুজনকে এক করে দিচ্ছেন না কেন? সমস্যা কি? যদি সহজ হতো এটা তাহলে তো কবেই দিতাম। তুমি তো মা, মা মনে হয় মনে মনে করছো। তেমন কিছু না, কিন্তু আমাদের কাছে রিয়ার ব্যাপার নিয়ে বলা সম্ভব নয়। কিন্তু কেন? রিয়ার আব্বুকে বললে তো রাজি হবে মনে হয়। হবে না, কারণ তিনি এটা চায় না। মানে বুঝলাম না। আচ্ছা বলছি, নিজের মেয়ে মনে করে তবে কাউকে বলো না। এদিকে আসো। আরোহী ঠিক আছে বলে বললো, তখন একটু দূরে নিয়ে যেয়ে বলতে লাগলো, কথায় আছে না, যে তোমার উপকার করে, সাহায্য করে, তাকে কখনো ক্ষতি করার চেষ্টা করো না, কখনো বেশি কিছু আশা করো না। আরেকটা কথা, সম্পর্কে একবার বিশ্বাস হারিয়ে গেলে, ভেঙে গেলে, তার কখনো বিশ্বাস করানো যায় না। সম্পর্কে বিশ্বাস ভরসা টিকিয়ে রাখা খুবই মূল্যবান। এটা সম্পর্কে সবচেয়ে দামি জিনিস হচ্ছে বিশ্বাস ভরসা রাখা। নীরবের আব্বুর একসময় বলতে গেলে কিছুই ছিল না, আর যা আছে বেশিরভাগই রিয়ার আব্বুর জন্য। নীরবের আব্বু যতই খারাপ পরিস্থিতিতে পড়েছে, যতই বড় বিপদে পড়েছে, পাশে সেই রিয়ার আব্বুই দাঁড়িয়ে গেছে। টাকার সমস্যা যাই সমস্যা হোক, সে ছিল। একদিন নীরবের আব্বু ব্যাংক থেকে টাকা লোন নিয়েছিল অনেক টাকা বিজনেস করতে, কিন্তু অনেক বড় লস হয়, অনেক টাকা চলে যায়। ব্যাংকে আর টাকা দিতে পারছিল না, তাই আমাদের ঘর জায়গা জমি সব নিয়ে যায় ব্যাংকের লোন পরিশোধ না করায়। তখন এই রিয়ার আব্বুই টাকা দিয়ে সব ফিরিয়ে দিয়েছে। বলতে গেলে তার জন্য আজ আমাদের সবকিছু আছে, নয়তো রাস্তায় থাকতে হতো। আমরা কোথায় আর তারা কোথায়, তাদের সঙ্গে আমাদের যায় না। তাছাড়া নীরবের আব্বুর কাছে রিয়ার আব্বু এখনো লক্ষ লক্ষ টাকা রাখে। এখন যদি আমরা গিয়ে বলি রিয়ার সাথে নীরবের বিয়ে দিতে, তাহলে ভাবতে পারে সম্পত্তি টাকার জন্য বলছি। জানি না এটা ভাববে নাকি, তবুও বলা যায় না, তখন সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আর এটা আমরা চাই না। রিয়ার আব্বু সে একদিন একটা কথা বলেছিল, একজনের সঙ্গে আত্মীয়র মাঝে দুশ্মনী পছন্দ করে না, আর সে তার মেয়েকে আত্মীয়র কারোর কাছে বিয়ে দিবে না। যে বলবে তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিবে, দরকার নেই সম্পর্ক। তাই আমি আর নীরবের আব্বু না করেছি, নীরবকে যাতে রিয়ার সাথে কোনো সম্পর্কে না জড়ে যায়, কারণ আমরা চাই না সম্পর্ক নষ্ট হোক। বুঝতে পারছি, চিন্তা করলে ঠিক আছে কথাগুলো। 100% রিয়ার আব্বুর জন্যই হবে না তার কথা অনুযায়ী, কিন্তু আপনারা বলে দেখুন। কোন মুখে গিয়ে বলবো এগুলো? বলার পর যে আমাদের রাস্তা থেকে তুলে নিয়ে এসেছে, কি করে তার কাছে বলবো? আন্টি, চুপচাপ থাকলে সমস্যার সমাধান হবে না। তাছাড়া কি করার আছে? সম্পর্ক নষ্ট হবার ভয়ে আপনিও কথাটা বলছেন না, নীরবকেও না করে দিয়েছেন বলতে। আপনি জানেন এরা দুজন মনের ভেতরে কতটা আঘাতপ্রাপ্ত, এক হতে পারছে না বলে। নীরবের আম্মু চুপ করে রইল। তখন আরোহী বলল, কতটা গভীর ভালোবাসা দুজনের মধ্যে, দুজন দুজনকে ভালোবাসে। এরা যদি একত্রে না হতে পারে, তাহলে কখনো সুখে শান্তিতে দিন কাটাতে পারবে না, মন থেকে কখনো সুখী হতে পারবে না। বিশেষ করে রিয়া নীরবকে পাগলের মতো ভালোবাসে। দুজন যদি একত্রে হয় তাহলে সুখী হবে, আপনাদের সম্পর্কটাও আরো বেড়ে যাবে। মেনে নিলে ভয় না পেয়ে বলে দেখুন, অন্ততপক্ষে আপনার ছেলের কথা ভেবে। সম্পর্ক নষ্ট হবার ভয়ে দুটি জীবন নষ্ট করছেন। সম্পর্ক এমনিতেই সারা জীবন কারোর সাথে থাকে না, মৃত্যুর আগ পর্যন্ত সর্বোচ্চ, তারপর সবাই ভুলে যায়। কিন্তু রিয়ার যে বিয়ে ঠিক হয়ে গেছে, রিয়ার আগামীকাল বিয়ে, এখন কি করে বলি বলো? এদিকে নীরবও চলে গেছে, আমায় বলে গেছে এই বিয়েটা হতে দিতে যাতে বাধা না দিই। রিয়া যাকে বিয়ে করছে করুক, রিয়ার আব্বুর কাছে গিয়ে যাতে কিছু না বলি। এটা কেমন কথা? নীরব কি ভালোবাসে না রিয়াকে? তাহলে যে এই বিয়ে আটকাতে চাইছে না? ভালোবেসে আমি মা হয়ে বলতে পারবো আমার ছেলে রিয়াকে অনেক ভালোবাসে। রিয়া যতটা কেঁদেছে তার চেয়ে বেশি কাঁদছে আমার ছেলে। হয়তো রিয়ার কষ্টটা বেশি মাকে হারিয়ে, কিন্তু আমার ছেলের ভালোবাসাও ওর জন্য বেশি। যাই হোক মা, আমি কি করব বলো? রিয়া মনে হয় নীরবকে না করেছে, তাই চলে গেছে।
নয়তো আমার ছেলে যাওয়ার কথা নয়, এই বাড়ি থেকেও চলে গেছে। সমস্যা সব দিক থেকেই দেখছি। এখন যদি রিয়া নিজে থেকে চায় তাহলে কিছু করা সম্ভব। এখন রিয়া যদি তার আব্বুকে বলে তাহলে সম্ভব কিছু করা। আমি রিয়ার সাথে গিয়ে কথা বলি দেখি। তখন নীরবের আব্বু ডাকলো আর নীরবের আম্মু চলে যেতে যেতে বলল, আচ্ছা ঠিক আছে মা, দেখো। এই বলে নীরবের আম্মু চলে গেল। এদিকে আরোহীও কিছু একটা ভাবতে ভাবতে বসে পড়লো। এদিকে রিয়া আর রকি বের হয়ে গেছে শপিং করতে। নীরব বের হয়ে বাসা থেকে হাঁটতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, সে নাকি আমায় ভালোবাসে, তাহলে একটিবার আমায় বুঝলো না, জানতে চাইলো না কিছু? কিসের জন্য তার ভালোবাসা গ্রহণ করতে পারিনি? থাক, বুঝতে হবে না। আমি অনেক দূরে কোথাও হারিয়ে যাব, যেখানে গেলে কেউ আর খুঁজে পাবে না। এই বলে নিস্তব্ধতায় কাঁদতে কাঁদতে হাঁটতে লাগলো রাস্তার পাশ দিয়ে। চিৎকার করে আজ কাঁদতে মন চাইছে নীরবের। সে ভার ভাবছে কি করে রিয়াকে ছেড়ে থাকবে। ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে তার। সেও তো অনেক ভালোবাসে রিয়াকে। আরো নানান কথা ভাবতে ভাবতে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। তখন একটা গাড়ি থেকে 8-10 জন মুখে মাস্ক পরা ছেলে নেমে নীরবকে ধরে গাড়িতে জোর করে তুললো। তখন নীরব বলে উঠল, কে ভাই আপনারা? আমাকে তুলে নিয়ে কোথায় যাচ্ছেন? এটাকে অজ্ঞান করা, জলদি। প্লিজ ভাই ছেড়ে দিন, আমার দোষ কি করছি বলুন? নীরবকে অজ্ঞান করে দিল তখনই, আর নীরবকে নিয়ে চলে গেল কোথাও। এদিকে রিয়া রকির সাথে শপিং করে রেস্টুরেন্টে খেয়ে ঘোরাঘুরি করে রাতে বাসায় ফিরল। রকি রিয়াকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। রিয়া রুমে গিয়ে শপিং গুলো রেখে দিল আর ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে কিছুটা ভাবতে লাগলো। তখনই আরোহী এসে বলল, কি রে, কই ছিলি সারাদিন? এই তো রকির সাথে শপিং করে রেস্টুরেন্টে খেয়ে ঘুরুঘুরি করে আসলাম। বাহ, ভালোই তো, রকিকে পেয়ে নিজের ভালোবাসার মানুষকে ভুলে গেলি। এটা শুনে রিয়া নিস্তব্ধ হয়ে চুপচাপ রইল, যেমনটা মানুষ আঘাত পেলে চুপচাপ হয়ে যায়। তখন আরোহী আবার বলে উঠল, আচ্ছা যাই হোক, তারপর বল, নীরব কি তোকে কিছু বলেছিল? ভালোবাসার কথা প্রকাশ করেছে? হ্যাঁ বলেছিল ভালোবাসে, আমি না করে দিয়েছি। রকির সাথে বিয়ে ঠিক তাই। হঠাৎ এত পরিবর্তন হয়ে গেলি? বাবা, যার জন্য পাগল ছিলি তাকে এখন না করে দিলি? ছিলাম পাগল, এখন বিয়ে ঠিক হয়ে গেছে, আর কিছু করার নেই। তুই কি সত্যি রকিকে বিয়ে করবি? ভেবে দেখ, এখনো চাইলে তুই কিছু করতে পারবি। কেন বিয়ে করব না? অবশ্যই করব, ভাবার কি আছে, যেহেতু বিয়ে ঠিকঠাক। আচ্ছা, তুই কি নীরবকে অন্য কিছু বলেছিস? বাড়ি থেকে চলে গেল যে? হ্যাঁ বলছিলাম, তখন মাথা গরম ছিল। জানি না কেন বলছিলাম, নিজেও তা জানি না। তবে রাগে অভিমানে বলছিলাম এই বাড়ি থেকে চলে যেতে, নয়তো ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিব। আর বলে দিয়েছি আমার বিয়েতে যেন না থাকে, ওর মুখ আমি দেখতে চাই না। তখন মাথা গরম ছিল, তাই আর কি বলছিলাম মনে নেই। বাহ, কি সুন্দর! যাকে তুই ভালোবাসলি পাগলের মতো, যার কাছে ভালোবাসা পাওয়ার জন্য পাগল ছিলি, তাকেই তুই এমন জঘন্য ব্যবহার করে বের করে দিলি। এটাই কি তোর ভালোবাসা ছিল? এমনিতেই মাথা ঠিক নেই, চিন্তার মধ্যে আছি। দেখ, এখন এত কথার উত্তর দিতে পারবো না, বেশি কিছু বলতে পারবো না, প্রচুর ক্লান্ত আমি। আসলে তুই ভালোবেসে গেছিস ঠিকই, কিন্তু তুই কখনো নীরবের মনের কথা জানতেই চাসনি। এটা শুনে রিয়া নিস্তব্ধ হয়ে গেছে। তখন আরোহী আবারও বলে উঠল, একটা বারও তুই নীরবের আম্মু আব্বুর কাছে বলিসনি ভালোবাসার কথা? তুই নাকি আবার ভালোবাসিস? বলবো কি করে? নীরব কি আমায় বলেছে? তুই না বলেছিলি তুই জানিস নীরব তোকে ভালোবাসে, কিন্তু কোনো একটা বাধার কারণে তোর থেকে দূরে সরে আসছে? হ্যাঁ বলছি। তাহলে তুই কি করে ভাবলি নীরব তোকে ভালোবাসে না? রিয়া এটা শুনে চুপ করে রইল। সত্যি তো তার কথা। তখন আরোহী আবারও বলতে লাগলো, কিন্তু তুই কি করলি? নীরবের সঙ্গে পাগলামি করলি, ভালোবাসা গ্রহণ করতে পারছে না বলে রাগে অভিমান করে বসে রইল। এটা না যেন আসলে এর পেছনে কারণ কি যাই হোক, যখন ছেলেটা আর না থাকতে পেরে সব বাধার কথা ভুলে এসে বলল, তখনই তুই দূরে ছুঁড়ে ফেলে দিলি। বাহ, এই তোর ভালোবাসা? তাহলে আর কি করব? আমি সেই ছোট্টবেলা থেকেই তো পড়ে আছি ওর পেছনে, বারবার ভালোবাসি বলছি। তারা কি এটা বোঝেনি? তারা ঠিকই বুঝতে পারছে। বল, তুই বুঝতে পারিসনি? মানে কি বলতে চাইছিস? তুই কি একবার জানতে চাইলি না কেন তোকে এতদিন ভালোবাসার কথা প্রকাশ করতে পারিনি? কেন তার বাবা মা কিছু বলছে না? তুই তাদের আর তোদের মধ্যে পার্থক্য দেখেছিস?
আপন মানুষের মধ্যে যে একটা বিশ্বাস ভরসার সম্পর্ক থাকে সেটা জানিস তুই। এই ব্যাপার নিয়ে যাচাই করেছিস? কিছুই না। আচ্ছা, এটা না হয় বাদ দিলাম, তুই তো অন্ততপক্ষে তোর বাবার কাছে বলতে পারতি পছন্দের কথা, হয়তো নীরবের আম্মু আব্বুর কাছে বলতে পারতি, কিছুই বলিসনি। রিয়া এটা শুনে নিচের দিকে তাকিয়ে রইল। কি বলবে? সত্যি তো সে কাউকে তো বলেনি। তুই কি করলি? যখন এসে ভালোবাসার কথা বলে দিল তখন তুই জড়িয়ে না ধরে চড় দিয়ে অপমান করে বের করে দিয়েছিস। এটাই কি তাহলে তোর ভালোবাসা ছিল? রিয়া কথাগুলো শুনে নিজেকে অপরাধী ভাবতে লাগলো। সত্যি তো সে কি করে এমনটা করতে পারলো? ভাবতে চোখের পানি ছলছল করতে লাগলো তার চোখে। যে সত্যি ভালোবাসে সে এমনটা কখনো করে না। তোর উচিত ছিল তখন নীরবকে ফিরিয়ে না দিয়ে জড়িয়ে ধরে সবাইকে তখন তোদের ভালোবাসার কথা বলা। রিয়া চুপচাপ হয়ে রইল, কিচ্ছু বলছে না। আচ্ছা, শেষবারের মতো একটা কথা জিজ্ঞেস করব, সত্যি উত্তর দিবি। তুই কি সত্যি নীরবকে ভালোবাসিস? হ্যাঁ, অনেক ভালোবাসি। তাহলে তখন চর দিয়ে অপমান করে বের করে দিলি কেন এত ভালোবাসলি? রাগের মাথায় করে ফেলেছি, বিশ্বাস কর, অনেক ভালোবাসি। এই বলে কান্না করে দিল। তখন আরোহী বলে উঠল, যদি সত্যি ভালোবাসিস তাহলে ফোন কর নীরবকে, বল ভালোবাসিস। নীরব চলে গেছে বাড়ি থেকে। যদি সত্যি তুই তাকে চাস তাহলে শক্ত করে হাতটা ধরে বুকে জড়িয়ে ধরে নে। নীরবকে তোর সুখ শান্তি ওর বুকে, ওর কাছেই। আর যদি না চাস তাহলে ফোন করার দরকার নেই। তবে এটা বলতে পারবো, তোকে অনেক ভালোবাসি নীরব। তুই কাজটা ঠিক করিসনি। কিছু সত্য পরে জানতে পারবি। অনেক কিছু বলার ছিল, এখন বলবো না। এখন ভাবতে থাক, ভালোবেসে থাকলে ভালোবাসার মানুষকে ফিরিয়ে নিয়ে আয়। এটা বলে চলে গেল আরোহী। রিয়া তখন শুয়ে কাঁদতে লাগলো। নীরবের প্রতি নিজের রাগ অভিমান সব ভুলে গেছে রিয়া। এই জন্য এগুলো রেগে বলছিল, কারণ এতদিন নীরব ভালোবাসার কথা না বলায় বারবার ফিরিয়ে দেওয়ার জন্য রাগ ছিল। গতকাল সারা রাত অপেক্ষা করেছে কিন্তু নীরব কিচ্ছু বলেনি। আজ বলছে বলে রেগে এগুলো বলেছে, মন থেকে বলেনি। এখন নিজেকে অপরাধী ভাবতে লাগলো। ভালোবাসার কথা বলার পরও কেন ফিরিয়ে দিল? কেন 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 তার উত্তর জানা নেই। কি জন্য এমনটা করলো নীরবের সঙ্গে? কেন খারাপ ব্যবহার করলো তা ভেবে পাচ্ছে না সে। এসব ভাবতেই কেঁদে উঠলো রিয়া। এখন নীরবকে সে কোথায় পাবে? সে যে নীরবকে অনেক ভালোবাসে, কি করে ভালোবাসা মানুষকে ফিরিয়ে দিল তাহলে? ভাবতেই কাঁদতে লাগলো। উল্টো পাল্টা ভেবে আরো কাঁদতে লাগলো রিয়া। এখন পাগলের মতো করছে, নিজের চুলগুলো ধরে নিজে টানতে টানতে চিৎকার করে যাচ্ছে। রিয়া তখন আর 1 মিনিটও না ভেবে সাথে সাথে নীরবের ফোনে কল দিল, কিন্তু ফোনটা বন্ধ। এটা দেখে আরো কাঁদতে লাগলো। বারবার ফোন করছে এখন নীরবকে, বারবার একই কথাই ভেসে আসছে, দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। আর ভাবতে লাগলো কেন তার আব্বুকে বললো না সেদিন নীরবকে সে ভালোবাসে। বিয়ের কথা জিজ্ঞেস করার সময় রিয়া প্রায় পাগল হয়ে গেছে এখন। এদিকে ঘুমানোর আগে নীরবের আব্বু নীরবকে কল দিয়েছিল, কিন্তু ফোনটা বন্ধ বলছে। নীরবের আব্বু জিজ্ঞেস করতে বললো নীরব তার বন্ধুদের বাসায় গেছে, তাদেরকে নিয়ে আসবে আগামীকাল। নীরবের আম্মু চিন্তিত অবস্থায় এরপর ঘুমিয়ে পড়লো। আর রিয়া এদিকে কাঁদছে আর নীরবকে বারবার ফোন করছে, কিন্তু আবারও সেই ফোন বন্ধ। সারা রাত কান্না আর ফোন করতে করতে কাটালো। সকালে উঠে নীরবের আম্মু নীরবকে কল দিল, কিন্তু ফোন বন্ধ বলছে। নীরবের আম্মু চিন্তা পড়ে গেল, ছেলের আবার কিছু হয়নি তো। এদিকে রিয়া সারা রাত কান্না করে নীরবকে ফোনে না পেয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল। বাড়িটা আস্তে আস্তে লোকে এসে সাজানো শুরু করলো। বেশি বড় অনুষ্ঠান করেনি, কিছু লোককে বলে আত্মীয় স্বজনদের বলা হয়েছে। রাতে রিয়াকে উঠিয়ে নিয়ে যাবে রকির পরিবার এসে। রিয়ার আব্বু আর নীরবের আব্বু একটু কাজে বাইরে গেল এই সকালে। তখন নীরবের আব্বু নীরবের বন্ধু আবিরকে কল দিল। আবির ফোন রিসিভ করে সালাম দিল, উত্তর দিয়ে বলল, বাবা নীরব, বাবা নীরব কি তোমাদের বাসায় গিয়েছে বা আমাদের বাসায় গেছে দেখেছো? না, কেন, কি হয়েছে? আসলে গতকাল দুপুরে নীরব রিয়ার বাসা থেকে বের হয়েছে, বললো তোমাদের নিয়ে আজ আসবে, ভাবলাম তোমাদের বাসায় যাবে হয়তো, কিন্তু ওর ফোন গতকাল বিকেল থেকে এখনো বন্ধ। চিন্তা হচ্ছে ছেলেটার জন্য। আচ্ছা, দেখছি, খোঁজ নিয়ে হয়তো এদিকে বন্ধুদের কারো বাসায়। আচ্ছা একটু দেখো তো খোঁজ নি কোথায়, আর আমায় ফোন দিতে বলো। খুঁজে পেলে নীরবের আব্বু জানে না, জানলে আমায় বকবে। এখন চিন্তায় ফেলে দিয়েছে, একটু দেখে জানাও বাবা আমায়। আচ্ছা ঠিক আছে। এই বলে ফোন কেটে দিল নীরবের আম্মু আর একটু ঘরে টুকটাক কাজ করতে লাগলো।
এদিকে রিয়ার হঠাৎ ঘুম ভেঙে গেছে। তখন উঠে নীরবকে কল দিল, কিন্তু ফোন তখনও বন্ধ। রিয়া এখনো ফোন বন্ধ হয়ে ছটফট করতে লাগলো। কি করবে বুঝতে পারছে না। এদিকে আজ রকির সাথে বিয়ে, কিন্তু নীরবকে ছাড়া সে কাউকে বিয়ে করবে না। কিন্তু নীরবকেই তো সে এখন খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ পর রিয়ার আব্বু আর নীরবের আব্বু আসলো। তখন সবাই ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলো। রিয়াও আসছে, সবাই খাবার খাচ্ছে। রিয়া নীরবকে একের পর এক ফোন দিয়েই যাচ্ছে। তা দেখে রিয়ার আব্বু বলে উঠলো, এত ফোন না দেখে খাবারটা খেয়ে নে জলদি। তুমি খাও খাবার, আমি খাবো না এখন। কথাগুলো বলে রিয়া চলে গেল নিজের রুমে। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে রইল। বসে বসে কাঁদছে আর নীরবের ফোনে কল দিচ্ছে। কিছুক্ষণ পরে সে রিয়ার আব্বু জিজ্ঞেস করলো খাবার খাবে নাকি। রিয়া না করে দিল আর একা থাকতে দিতে বললো, বিরক্ত না করতে বললো। এটা শুনে রিয়ার আব্বু অবাক আর ভাবতে লাগলো হঠাৎ তার মেয়ের কি হলো। ভাবতে হতে চলে গেল সকাল গড়িয়ে দুপুর। নীরবের ফোন বন্ধ। রিয়া এখনো না খেয়ে কিছুক্ষণ পর পর ফোন দিচ্ছে আর কাঁদছে। দুপুরেও কিছু খেলো না রিয়া, দরজা বন্ধ করে বসে আছে। সন্ধ্যা হতে যাচ্ছে। তখন রিয়াকে সাজাতে লোক আসলো। তখন রিয়া তার আব্বুর কাছে গেল, গিয়ে দেখে তার আব্বু কথা বলছে তার কিছু বন্ধুদের সঙ্গে। তখন রিয়া তার আব্বুকে বলল, আব্বু একটু আসবে, কথা ছিল। কি কথা বল মা। এখানে না, তোমার সাথে আলাদাভাবে কথা বলতে হবে, একটু আসো। রিয়া তখন তার আব্বু একটা রুমে গেল। তখন রিয়ার আব্বু বলে উঠল, কিরে মা, কি হয়েছে? চোখ দুটো ফোলা, কাছিস কেন? কিছু হয়েছে? অনেক কিছু হয়েছে, একটা সত্যি কথা বলার ছিল। বল মা, কি হয়েছে? রিয়া তখন কাঁদতে লাগলো। তা দেখে তার আব্বু বলে উঠল, কাছিস কেন পাগলি মেয়ে? কি হয়েছে বলবি তো? আব্বু, আমি নীরবকে অনেক ভালোবাসি। ওরা ছাড়া আর কাউকে বিয়ে করব না। ওরা ছাড়া থাকতে পারবো না এক মুহূর্তের জন্য। এই শুনে রিয়ার আব্বু বেশ অবাক হয়ে গেছে। নিজের মেয়ের মুখে এমন একটা কথা শুনে সে ভাবতেই পারেনি বিয়ের দিন। তখন রিয়ার আব্বু রেগে গিয়ে রিয়াকে একটা ঠাস করে চট দিয়ে তখন বলে উঠলো, তুই জানিস তুই কি বলছিস? এইগুলো এখন তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। আর কিছুক্ষণ পর তোর বিয়ে, সকল লোক মেহমান বাসায় এসে গেছে। আমি জানি বিয়ে ঠিক হয়ে গেছে আমার, আর এটাও জানি সবাইকে বলা হয়ে গেছে। সবাই চলেও আসছে। কিছুক্ষণ পর রকির পরিবারও চলে আসবে নিতে। কিন্তু আমি চাই নীরবকে। তাহলে তুই এই কথা বলি কি করে? এখন আর তুই কি করে নীরবের কথা বললি? নীরব তোর বলতে গেলে ভাই হয়। এই কথাটি আরো 5 বছর আগেই বলা উচিত ছিল আমার, কিন্তু আমার ভুল হয়েছে লুকিয়ে রেখে, যার কারণে এখন এতটা কষ্ট পেতে হচ্ছে আমার। না বোঝার জন্য বলতে পারিনি। আর কিসের ভাই বলছো? নীরব আমার আপন ভাই নয়। তুমি মনে করলেও আমি মনে করিনি কখনো। আমি ভালোবেসে গেছি। তুই ভালোবাসলে কি হবে? আমি আত্মীয়দের মধ্যে বিয়ে দিতে পারবো না, এটা তুই আগে জানিস। কেন দিতে পারবে না তুমি? নিজেই তো সেদিন বলেছিলে তোর পছন্দের কেউ থাকলে বল, ঘর সংসার তুই করবি, সারা জীবন তুই থাকবি, তোর মতামত নেওয়া আগে দরকার। তাহলে আজ কেন মানা করছো? আজ তো বলে দিয়েছি আমি একজনকে পছন্দ করি, নীরবকে। ওরে ভালোবাসি, আর ওরে ছাড়া কাউকে বিয়ে করা সম্ভব না। ওর ছাড়া আমি একটি মুহূর্তের জন্য থাকতে পারবো না। যখন বলেছি তখন আমি এটা ভেবে বলিনি আত্মীয় কি হবে, তাই জিজ্ঞেস করেছি। কিন্তু আমি আত্মীয়র কারো কাছে তোর বিয়ে দিতে চাই না। আত্মীয়র মধ্যে বিয়ে দিলে কি হয়েছে? যদি আমি সুখী হতে পারি, তার কাছে থাকতে রাজি, তাহলে কেন আত্মীয়র কাছে বিয়ে দিবে না? কারণ তোর মাকে হারিয়ে ফেলার কারণ হচ্ছে এই আত্মীয় স্বজনরা। মানে কি বলতে চাইছো? মায়েরটা তাহলে বলছি শোন সব। তুই তখন গর্বে তোর মায়ের, তোর মা ছিল বিছানায়, তখন নড়াচড়া করতে পারতো না। আমি জানতাম তুই পৃথিবীতে আসবি আরো 10 থেকে 15 দিন পর। তাই আমি একটু দেশের বাইরে গিয়েছিলাম 2 দিনের জন্য কাজে। যাওয়ার আগে তোর এক কাকিকে রেখে যাই দেখাশোনা করতে, কারণ কাজের লোক তো বাসায় দুপুরের পর থেকে আর থাকতো না। আর বাসায় তখন কেউ থাকতো না, আমার বাবা মা নেই জানিস, একা। তাই তোর কাকিকে রেখে যায়। পরের দিন তোর কাকি চলে যায় সন্ধ্যায়। কি জন্য তা জানি না, কোনো এক কারণে তোর মাকে একা রেখে চলে গেছিল। কেউ ছিল না, তোর মা একা ছিল। সেদিন আমি দেশে আসার জন্য রওনা দিই। তোর মা আমায় বলেনি তোর কাকি চলে গেছে। আমার আসতে সকাল হবে, কিন্তু সেদিন মাঝরাতে তোর মায়ের ব্যথা শুরু হয়। তোর পৃথিবীতে আসার সময় হয়। তোর মা সেদিন কাউকে ফোন করে পায়নি। তোর মা মামি কাকা কাকিকে কেউ ফোন তুলেনি। তারা ছিল সবচেয়ে কাছে, অথচ সবাই ঘুমিয়েছিল। আমি যে তাদের বলে গেছি সেটা গুরুত্বই নেই। একজনও কল ধরেনি, এতটাই ঘুম। আর তোর মা ব্যথা যন্ত্রণায় ছটফট করছিল একা বাসায়। আমায় কল দেওয়ার পর আমি কাউকে পাইনি ফোনে, তখন হাতের কাছে কাউকে পাইনি।
তখন আমার মাথা একদম খারাপ হয়ে গেছিল, কাজ করছিল না, কি করব। তখন নীরবের আম্মুকে ফোন করি, তারা রিসিভ করে, কিন্তু তারা ছিল অনেক দূরে, আসতে লেট হবে। তবুও তাদেরকে আসতে বলি। ততক্ষণে একটা হাসপাতালে অ্যাম্বুলেন্সকে বলে দিই, কিন্তু তোর মাকে হাসপাতালে নিয়ে যেতে যেতে অনেক লেট হয়। তোর মাকে বাঁচানো না গেলেও তোকে সেদিন বাঁচাতে পেরেছি। সেদিনের পর থেকে তোর মামামি কাকাকে সবার সাথে সম্পর্ক নষ্ট করে দেই, শুধুমাত্র নীরবের বাবা মা ছাড়া। আর সেদিন থেকে মনে মনে বলেছি তোর বিয়ে আমি কোনো আত্মীয়র কাছে দেব না। আর তোমার ভুল কি ছিল জানো? মায়ের পাশে না থাকা। তখন না থেকে চলে গেলে দেশের বাহিরে। তখন যদি না যেতাম তাহলে আজ এত বড় বিজনেস প্রতিষ্ঠানের মালিক হতে পারতাম না। আর তুমি থাকলে আমি মাকে হারাতাম না। মাকে হারিয়ে তোমার আদর যত্ন ভালোবাসা কতটুকু পেয়েছি, কতটুকু দিয়েছো তুমি। তুমি তো তোমার বিজনেস নিয়ে পড়েছিলে। আমি যদি একটু মায়ের ভালোবাসা পেয়ে থাকি তাহলে সেটা নীরবের আম্মু দিয়েছে। দোষটা আসলে আত্মীয় কারো না, দোষী তুমি। ভেবে দেখো তুমি কেন গিয়েছিলে তখন বাহিরে। যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। আমি নীরবকে ভালোবাসি, ওরে ছাড়া থাকতে পারবো না। বাবা প্লিজ, তোমার কাছে কোনো দিন কিছুর জন্য আবদার করিনি, আজ করছি। আমার নীরবকে লাগবে, ওরে ভালোবাসি। এই বলে রিয়া কাঁদতে লাগলো, আর রিয়ার আব্বু বসে পড়লো চিন্তিত অবস্থায়। সে কি বলবে এখন যে বিয়ে ঠিক কিছুক্ষণ পরে বর চলে আসবে, আর এখন রিয়া এগুলো বলছে। কখনো রিয়া কিছুর জন্য তার বাবার কাছে আবদার করেনি, আজ করছে। এখন সে কি করবে সেটাই ভাবছে। তখন রিয়া আবারও বলে উঠলো, আমরা দুজন দুজনকে পছন্দ করি, অনেক ভালোবাসি আব্বু, ওরে ছাড়া আমি বাঁচবো না। এই বলে রিয়া ফুপিয়ে কাঁদতে লাগলো। তখন রিয়ার আব্বু বলে উঠলো, তাহলে এতদিন বলিসনি কেন? সেদিন যে তোকে জিজ্ঞেস করলাম তখন বলি না কেন? তার কারণ ছিল ওর উপর রাগ অভিমান ছিল প্রচুর, তাই বলেছি রেগে তোমাকে। রিয়ার আব্বু নিশ্চুপ হয়ে বসে আছে চিন্তিত অবস্থায়। কি করবে সে এখন? মেয়েকে জোর করতেও পারবে না। তখন রিয়া বলে উঠলো, সেই ছোটবেলা থেকেই ওর পেছনে পড়ে আছি, বারবার ভালোবাসি বলছি, কিন্তু ও রাজি হয়নি। ভালোবেসেছি ঠিক, কিন্তু বলেনি, তাই রাগে বলিনি তোমার কাছে। আমি ভেবেছিলাম নীরব বললে দুজন মিলে বলবো, কিন্তু নীরব বলছিল না, তাই রাগে অভিমানে সেদিন আমি না করেছিলাম। পছন্দের কেউ নেই। তাহলে আজ এইগুলো বলছিস কেন? নীরব কি তোকে বলেছে ভালোবাসে? বলেছে গতকাল। তাহলে আগে বলিনি কেন? আমি এত কিছু জানি না, প্লিজ আব্বু, আমি ওরা ছাড়া বাঁচবো না। এখন আমি কি করি বলতো? এদিকে আর কিছুক্ষণ পর রকের পরিবার চলে আসবে, তাদের কি করে এখন আমি না করি? আমি জানি না, আমি শুধু নীরবকে চাই, আর কাউকে না। নীরবের আম্মু আব্বু কি রাজি হবে? তারা কি জানে? রিয়া কিছু বলতে যাবে তখনই আরোহী কোত্থেকে এসে জানি বলে উঠলো, নীরবের আম্মু আব্বু রাজি আছে। তারা জানে রিয়া আর নীরব একে অপরকে ভালোবাসে, শুধু আপনার সাথে সম্পর্ক নষ্ট হবার ভয়ে বলছে না। তখন রিয়া বলে উঠলো, তুই কখন আসলি? এই তো এইমাত্র আসছি খুঁজতে। ঠিক বুঝলাম না মা তোমার কথা। আসলে নীরব আর রিয়া যে দুজন দুজনকে ভালোবাসে সেটা নীরবের আম্মু আব্বু জানে, অনেক আগে থেকে জানে। কিন্তু আপনি তো বলছিলেন আত্মীয়র মধ্যে বিয়ে দেবেন না, আর যে বলবে তার সাথে নাকি সম্পর্ক নষ্ট করে দিবেন। এই জন্য। তাই এই ভয়ে নীরবের আম্মু আব্বু বলেনি, এবং নীরব যে ভালোবাসে এটাও বলতে না করেছে। কিন্তু নীরব রিয়ার বিয়ের কথা শুনে আর থাকতে পারেনি, সাথে সাথে বলে দিয়েছে। আর রিয়া তখন আপনাকে না জানিয়ে নীরবকে রাগের মাথায় কিছু বাজে কথা বলে বের করে দিয়েছে। কি রে রিয়া, তুই নীরবকে বের করে দিলি কেন? তখন মাথা ঠিক ছিল না, তাই রাগের মাথায় উল্টাপাল্টা বলে ফেলেছি। বিশ্বাস করো, পরে বুঝতে পারছি ভুল করছি। তাহলে আমি কিছু করতে পারবো না। নীরব নাই মানে আমিও নাই। প্লিজ আপু, এমনটা বলো না, মরে যাবো ওরে না পেলে। প্লিজ খুঁজে এনে দাও নীরবকে। রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি এখন কোথায় খুঁজবো? কোথায় গেছে? আমি জানি না, তুমি খুঁজে এনে দাও, নয়তো আমাকে হারাবা। দেখো। এই বলে রিয়া কাঁদতে লাগলো। তখন রিয়ার আব্বু বলে উঠলো, এগুলো বলিস না মা, তোর জন্য সব করতে পারবো, চিন্তা করিস না। আচ্ছা কান্না বন্ধ কর, আর যা গিয়ে রেডি হয়ে নে। নীরবের সঙ্গে তোর আজ বিয়ে দিব। খোঁজ নিয়ে এসে আমি নীরবের আব্বু আম্মুর কাছ সাথে কথা বলছি, তুই যা। আর দেখি রকের ব্যাপারে ভাবছি। সত্যি বলছো আব্বু? রিয়া চোখের পানিগুলো মুছে মুখে হাসি দিয়ে বলল, হ্যাঁ সত্যি বলছি। আমার মেয়ে যদি ভালোবেসে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে তাহলে আমার সমস্যা নেই। যা এখন রেডি হয়ে নে, গিয়ে আমি নীরবকে খুঁজে নিয়ে আসছি। তার বাবা মায়ের সঙ্গে কথা বলে আর দেখছি রকের ব্যাপার নিয়ে কি করা যায়।
এটা শুনে রিয়া খুশিতে নাচতে নাচতে চলে গেল। তখন রিয়ার আব্বু চিন্তিত অবস্থায় বসে পড়ল। এখন কি করে না করবে রকিকে। তখন দেখে আরোহী দাঁড়িয়ে আছে, তা দেখে বলে উঠল, কিছু বলবে মা তুমি? আসলে রকির ব্যাপারে কিছু বলার ছিল। বলো মা, কি বলবে? তখন রিয়া বলতে লাগলো, গতকাল রকি ফোনে যা যা বলছিল সব বলার পর রিয়ার আব্বু রেগে গেছে আর বলে উঠল, তুমি কি সত্যি বলছো মা? আমি নিজের কানে শুনেছি। ঠিক আছে, ওরে আমি দেখে নিচ্ছি। নীরবের কিছু হলে ও চিন্তা থাকবে না। আপাতত এটা কাউকে বলো না। রিয়াকে বললে পাগল হয়ে যাবে। আমি খোঁজ নিচ্ছি কোথায় নীরব আর রকিকে দেখে নিচ্ছি আমি। ঠিক আছে। এরপর আরোহী চলে গেল রিয়ার কাছে। তখন রিয়ার আব্বু সোজা নীরবের আব্বুর কাছে গিয়ে জড়িয়ে ধরে বলল, বেয়াই, ছেলেকে খবর দিন, আপনার ছেলের বউকে নিয়ে যেতে হবে। মানে বুঝলাম না, কে ছেলের বউ? মানে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে। এখন জলদি ছেলেকে নিয়ে আসুন খোঁজে। তাহলে রকির সাথে যে বিয়ের কথা হলো সেটা? রকির কথা রাখেন। ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, তাদেরকে আলাদা করে লাভ নেই। তার চেয়ে ভালো এক করে দেই, আমাদের সম্পর্কটাও বেড়ে যাবে। আর আপনারা যে লুকিয়েছিলেন কথাটা, এর জন্য শাস্তি দেব। নীরবের আব্বু এটা শুনে খুবই খুশি। তখন নীরবের আম্মু আসলো। তখন রিয়ার আব্বু বলে উঠল, ছেলেকে খোঁজে নিয়ে আসেন। বিয়ান, মেয়েকে বাসায় নেবেন না, জলদি নিয়ে আসেন। আর আপনাদের দুজনকে পরে দেখে নেব। আগে বিয়ে হোক। ছেলে মেয়েকে আলাদা করে দিচ্ছিলেন, আমায় বললে কি আমি না করতাম? নীরবের আম্মু কিছু বলতে চাইছিল, তখন রিয়ার আব্বু বলে উঠল, পরে বলবেন, আগে ছেলেকে খোঁজে নিয়ে আসেন। আমি সব জানি। আমি একটু এক জায়গায় যাচ্ছি, নীরবকে খোঁজে নিয়ে আসেন আপনারা। এটা বলে রিয়ার আব্বু সবাইকে আরো বেশিক্ষণ অপেক্ষা করতে বলে চলে গেল কোথাও। নীরবের আম্মু আব্বু দুজনে খুশি। তখন নীরবের কথা জিজ্ঞেস করলো নীরবের আব্বু। তখন সব বললো নীরবের আম্মু। তার শুনে রেগে গেল, গতকাল থেকে ছেলের খোঁজ নেই, এখন বলছে সেই কথা। হ্যাঁ, কিছুক্ষণ ঝগড়া করে নীরবের আব্বু নীরবকে খুঁজতে বেরিয়ে পড়লো। ওদিকে আবিরকেও খুঁজতে বললো। নীরবের আম্মু ফোন করে পরিচিত যারা আছে তাদের বাসায় খোঁজ করছে, কিন্তু কোনো খোঁজ নেই নীরবের। কোথাও আছে কেউ জানে না। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, নীরবের কোনো খোঁজ নেই। কোথায় আছে খুঁজে পাচ্ছে না কেউ। সবাই চিন্তায় পড়ে গেল। এদিকে রিয়ার আব্বুরও কোনো খোঁজ নেই। রিয়া ব্যস্ত সাজতে, তার বান্ধবীদের সাথে নিয়ে রুমে লাল শাড়ি পরে বধূ সেজে বসে আছে নীরবের জন্য। অবশেষে তার ভালোবাসা মানুষকে পেয়েই গেল, আর তার ভালোবাসা মানুষ আসার অপেক্ষা করছে। আসলেই বিয়ে। আরোহী নিশ্চুপ হয়ে বসে আছে। এদিকে একটি লোক রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল মেইন রোডে। সাধারণত যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে কেউ যাওয়া আসা করে না, তার কারণ সেখানে ময়লা ফেলে সবাই দুর্গন্ধ। সে পাশে দোকান নেই, ময়লা আর খালি জায়গা বলে সবাই ইমার্জেন্সি কাজ সারতে যায়, মানে প্রস্রাব করতে। বিয়ে বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা হাঁটলেই মেইন রোড। তখন লোকটা সেই ইমার্জেন্সি কাজটা সারতে গেল, মানে প্রস্রাব করতে গিয়ে বসলো আর দেখলো পাশে একটা বস্তা কিছুটা নড়াচড়া করছে। লোকটা দেখে ভয় পেয়ে গেল। ভয় পেয়ে প্রস্রাব না করে দৌড়ে একটু দূরে চলে আসলো। পরক্ষণে আবার ভাবলো দেখবে সেটাতে কি। তারপর এগিয়ে গিয়ে দেখে মানুষের শব্দ আসছে। তখন লোকটা তাড়াতাড়ি বস্তার মুখ খুলে দেখে একটা ছেলে রক্তাক্ত অবস্থায় বস্তার ভিতরে, খুবই খারাপ অবস্থায়। অত বেশিক্ষণ আর বাঁচবে না, খুবই খারাপ অবস্থা। তখন লোকটা চিৎকার করে মানুষ ডাকতে লাগলো। তখন ছেলেটা বলে উঠলো, ছেলেটা আর কেউ না, নীরব। তখন বলে উঠলো কোনো মতে, ভাই আর ডাকতে হবে কাউকে, খুব বেশিক্ষণ নেই আমার সময়। আল্লাহ চাইলে কিছুই হবে না, চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ হাসপাতালে নিতে হবে জলদি, বাকিটা আল্লাহ জানে, চাইলে কিছু হবে না। এই বলে লোকটা মানুষ ডাকতে লাগলো। তখন নীরব বলে উঠলো, আমি জানি আমি কতটা সময় নিঃশ্বাস নিতে পারবো, খুব বেশি সময় নেই, কাউকে ডাকতে হবে না, একেবারে লাশটা পাঠিয়ে দিন। লোকটা চিৎকার করে মানুষ ডেকেই যাচ্ছে তাড়াতাড়ি আসতে। তখন নীরব আবার বলল, ভাইজান আমার একটা শেষ ইচ্ছা পূর্ণ করবেন। বলুন কি? আপনার সঙ্গে মোবাইল আছে? হ্যাঁ আছে। একটা কল দিবেন? শেষ নিঃশ্বাসের আগে একজনকে একটা কথা বলতে চাই। অবশ্যই, ফোন নাম্বার বলুন, আপন কেউ হলে নিশ্চয়ই জানতে পারবো। নাম্বারটা তুলেন। তখন নীরব রিয়ার ফোন নাম্বার দিল। এদিকে নীরবের আম্মু চিন্তিত খুবই, এখনো নীরবের খোঁজ নেই, সবাই খুঁজে যাচ্ছে। রিয়াও চিন্তিত, বধূ সেজে বসে আছে আর নিজেকে অপরাধী ভাবতে লাগলো, দোষ দিতে লাগলো। কেন তখন রেগে অভিমানে এগুলো বলে বের করে দিল? হ্যাঁ, মনে মনে মন খারাপ করে বসে আছে, ছটফট করতে লাগলো। তখন রিয়ার ফোন নম্বরে কল আসলো, কিন্তু রিয়া তার বান্ধবীদের সঙ্গে কথা বলছিল, যার কারণে ফোনের শব্দ শুনতে পায়নি। কল আসছে, অনেক লোক ঘরে। এদিকে লোকটা বলে উঠলো, কল ধরে না। আবার দিন, আর আমার কানে ধরুন, ফোনটা শেষ কল এটাই। তখন আবারও ফোন দিল।
এবার এদিকে আরোহী ফোন ধরলো। রিয়া কথা বলছিল বলে বান্ধবীদের সাথে আরোহীকে ফোনটা দিল। আরোহীর সাথেই বসেছিল রিয়ার। তখন আরোহী বলে উঠলো। কে বলছেন? নীরব কোনো মতে বলল, আমি নীরব। এ কি, আপনার কণ্ঠে এমন লাগছে কেন ভাইয়া? কি হয়েছে? আর আপনার জন্য সবাই চিন্তা করছে। কোথায় আপনি? তখন রিয়া জিজ্ঞেস করলো, কে ফোন করছে? নীরব, কিন্তু কণ্ঠটা অন্যরকম লাগছে। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তখন নীরব বলে উঠলো। আমার হাতে খুব বেশি সময় নেই, একটু রিয়ার কাছে ফোনটা দাও। এদিকে রিয়া নীরবের কিছু হয়েছে শুনে ফোনটা জলদি নিল আর বলে উঠলো, কি হয়েছে তোমার? কোথায় তুমি? কিছু হয়নি তো? প্লিজ তুমি এখন বাসায় আসো। রিয়ার কথা থামিয়ে নীরব বলে উঠলো, হয়তো খুব বেশি হলে 5-10 মিনিট আছি এই পৃথিবীতে। আমি তোমাকে শেষবারের মতো একটা কথা বলতে ফোন করেছি। অনেক ভালোবাসি রে তোকে কলিজা। শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত বলে গেলাম তোকে ভালোবাসি। নীরব এতটুকু বলেই কথা বন্ধ হয়ে গেছে। তখন রিয়া বলে উঠলো, পাগল হয়ে গেছে। এটা শুনে আর বলে উঠলো, কি হয়েছে তোর? ওই কথা বল। কোথায় তুই? কি হয়েছে? প্লিজ এমন করিস না। কি হয়েছে বল আমায়। আমি মরে যাব, প্লিজ। তোরে ছাড়া ওই তুই। ওপাশ থেকে আর উত্তর আসছে না। রিয়া তখন কান্না করে দিল। বারবার বলতে লাগলো পাগলের মতো করে, কি হয়েছে, কোথায় আছে? হবেই তো, প্রিয় মানুষের কিছু হলে কি এবার ঠিক থাকে বলুন? রিয়া কাঁদতে কাঁদতে বলে উঠলো, হ্যালো, কথা বল। ওই তোর কি হয়েছে? তোর কিছু হলে আমি বাঁচবো না। কথা বল না। ঘরে সবাই তাকিয়ে আছে রিয়ার দিকে। তখন ওপাশ থেকে সেই লোকটা ফোন ধরে বলে উঠলো, হ্যালো, আপনি কি তার আত্মীয় কেউ? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? নীরবের কথা বলছে না কেন? কোথায় সে? সেদিন তো আমি কথা বলবো। দেখুন, সে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না সে মৃত্যু নাকি জীবিত তা জানি না। তাকে একটা বস্তায় রক্তাক্ত অবস্থায় পেয়েছি। কি বলছেন এইগুলো? হ্যাঁ, ঠিকই বলছি। নতুন মেড রোডের ময়লার গলির পাশে। জলদি আসুন, এখনো জীবিত অবস্থায় আছে। মনে হয় খুব শীঘ্রই মৃত্যু পাবেন। এটা শোনা মাত্রই রিয়া চিৎকার দিয়ে বিয়ের শাড়ি বধূর সাজেই রুম থেকে বের হয়ে দৌড় দিল খালি পায়ে। পেছন থেকে সবাই ডাকতে লাগলো, কিন্তু কে শোনে কার কথা? রিয়া কাঁদতে কাঁদতে দৌড়ে যেতে লাগলো। মনে হচ্ছে রিয়াকে কেউ বুকে ছুরি দিয়ে তার বুকটা ঝাঁঝরা করে ফেলেছে, বুকে ছুরি মেরে। নীরবের কিছু হতে পারে না, বলে তার কি হবে? চিৎকার করে দৌড়ে যেতে লাগলো কাঁদতে কাঁদতে নীরবের কাছে। এদিকে আরোহী তার বান্ধবীরা, নীরবের আম্মু, আরো বেশ কিছু লোক রিয়ার পিছন পিছন দৌড়ে যাচ্ছে। রিয়া কাঁদতে কাঁদতে চিৎকার করে যাচ্ছে, রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে আর বলছে, তোর কিছু হতে পারে? তোর কিছু হলে আমি কি করে থাকবো? তোরে ছাড়া আমি এক মুহূর্তের জন্য বাঁচতে চাই না। রিয়া কাঁদতে কাঁদতে দৌড়ে যাচ্ছে আর রাস্তার মানুষ তাকিয়ে দেখছে। এদিকে রাস্তায় অনেক মানুষের ভিড় জমিয়েছে, লোকটা চিৎকার করে ডাকছে বলে। অনেক মানুষ এসে গেছে। সেখান থেকে একজন লোক জলদি কাছের এক হসপিটালে অ্যাম্বুলেন্সকে কল দিল। সাথে সাথেই কিছুক্ষণ পর হাজির অ্যাম্বুলেন্স। তখন নীরবকে বস্তা থেকে বের করে অ্যাম্বুলেন্সে ধরে রক্তাক্ত অবস্থায় তুলছে। অ্যাম্বুলেন্স নীরবকে নিয়ে যাওয়ার জন্য রওনা হলো। তখন সবাই লক্ষ্য করলো পিছনে কেউ চিৎকার করে থামতে বলছে আর দৌড়ে আসছে একটি মেয়ে বিয়ের সাজে। কিন্তু ততক্ষণে অ্যাম্বুলেন্স চলতে শুরু করলো। তখন সবাই পথ থেকে সরে গেলেও একটি মেয়ে অ্যাম্বুলেন্সের পিছনে দৌড়ে কাঁদতে কাঁদতে বিয়ের শাড়িতে যাচ্ছে, চিৎকার করে কাউকে অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে ডাকছে। কিন্তু তার কথা কিংবা ডাক, তার কান্নার শব্দ অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছাতে পারছে না। মেয়েটি বিয়ের শাড়িতে দৌড়ে কাঁদতে কাঁদতে অ্যাম্বুলেন্সের পিছনে পিছনে ঝুঁকছে। অ্যাম্বুলেন্সের ভিতরে পেশেন্টের অবস্থা খুবই খারাপ। যে কোনো সময় হয়তো শেষ নিঃশ্বাস ফেলে পৃথিবী ছেড়ে সবাইকে ছেড়ে চলে যেতে পারে। নিঃশ্বাসটা কোনো মতো মনে হচ্ছে একটু একটু করে নিচ্ছে। হয়তো হসপিটালে যাওয়ার আগেই তার জীবনের সমাপ্তি করতে পারে। ঠিক তেমনি অ্যাম্বুলেন্সের পিছনে বিয়ের শাড়ি পরে দৌড়ানো মেয়ের অবস্থা। কেননা অ্যাম্বুলেন্সের ভিতরে তার ভালোবাসা মানুষটি যাকে সে বড্ড বেশি ভালোবাসে। সবাই তাকিয়ে দেখতে লাগলো মেয়েটি তো রিয়া, যে তার ভালোবাসা মানুষের উপর রাগ অভিমান করে অন্য কাউকে বিবাহ করতে গিয়েছিল। কিন্তু ভালোবাসা মানুষের উপর বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। মানুষ বলে তা ঠিকই বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার ভুলের জন্য, তার রাগ অভিমানের জন্য সে তার ভালোবাসা মানুষকে আজ হারাতে বসেছে। ভালোবাসা পেয়েও বের করে দিয়েছিল বাসা থেকে। রাগে অভিমানে অন্য কাউকে বিবাহ করতে চাইছিল, কিন্তু সেই রাগ বেশিক্ষণ থাকলো না। রাগ কমে যাওয়ার পর এখন সে মৃত্যুর যন্ত্রণার মতো ছটফট করছে। এদিকে রিয়া চিৎকার করে কাঁদতে কাঁদতে দৌড়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সের পেছনে। কতটা ভালোবাসা থাকলে, পাগল থাকলে মানুষ এমনটা করে ভাবুন। হসপিটালটা একটু কাছে ছিল। রিয়া দৌড়ে সারাটা রাস্তা আসলো হসপিটাল পর্যন্ত। পেছনে তার আব্বু, নীরবের আম্মু, আব্বু সবাই জেনে গেছে, খোঁজ পেয়ে গেছে নীরব। এটা খোঁজ পেয়ে জলদি ছুটে চলে এলো। হসপিটালে নিয়ে গিয়ে নীরবকে ইমার্জেন্সি আইসিইউতে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। আইসিইউতে নিয়ে গেল ডক্টর।
ছোটাছুটি করতে লাগলো। এদিকে রিয়া পাগলের মতো করছে। নীরবকে দূর থেকে রক্তাক্ত অবস্থায় দেখে সারাদিন না খেয়ে থাকায় মেয়েটির সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। একদিকে নিজের একমাত্র ছেলে নীরবের এই অবস্থা দেখে তার নীরবের আম্মু কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। নীরবের আব্বু নিজেকে অনেক শক্ত করে রাখছে, ভেঙে বলে চলবে না। রিয়াকে আর নীরবের আম্মুকে নিয়ে একটা বেডে রাখা হলো। এদিকে রিয়ার আব্বু ডক্টরকে বেরিয়ে আসতে দেখে বলে উঠলো, ডাক্তার, পেশেন্টের অবস্থা কেমন? আপনি কি ছেলের বাড়ির লোক? জি হ্যাঁ ডাক্তার, আমার মেয়ে জামাই। দেখুন, পেশেন্টের অবস্থা খুব খারাপ, প্রচুর পরিমাণে আঘাত করা হয়েছে, অনেক রক্ত গিয়েছে, এখন কিছু বলা যাচ্ছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়নি বাঁচবে কিনা, কারণ ছেলেটাকে প্রচুর পরিমাণে মারা হয়েছে, আঘাত করা হয়েছে, মাথা, সারা শরীর। যে করে হোক ডাক্তার বাঁচান, তাহলে যত টাকা লাগে দেওয়া যাবে। সেটা কিছু হলে মেয়েটা বাঁচবে না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, এখন বাকিটা আল্লাহ জানে। আপনি গিয়ে ক্যাশ টাকা জমা করে দিন, আমরা অপারেশন শুরু করছি। ঠিক আছে ডাক্তার। তখন ডক্টর চলে গেল অপারেশন করতে। রিয়ার আব্বু গিয়ে সব টাকা জমা করে দিল। দিয়ে এসে দেখে নীরবের আব্বু কাঁদছে। তা দেখে রিয়ার আব্বু বলে উঠলো, কাছেন কেন? চিন্তা করবে না, নীরবে কিছু হবে না। ছেলেটার কিছু হলে আমাদের কি হবে? এই বলে কেঁদে দিল। তখন রিয়ার আব্বু বলে উঠলো, মেয়েদের মতো কাঁদবেন না, নিজেকে শক্ত করুন, আল্লাহ আছে, ডাকেন, কিছু হবে না। তখন ডক্টর আবারও বেরোলো। তা দেখে রিয়ার আব্বু এগিয়ে গেল আর বলল, ডাক্তার কি অবস্থা এখন? এখনো কিছু বলা যাচ্ছে না, রক্তের প্রয়োজন অনেক, তা হাসপাতালে আছে, চিন্তার কারণ নেই। এই বলে চলে গেল। তখন নীরবের আব্বু এসে রিয়ার আব্বুকে বলে উঠলো, এ আমার ছেলেটাকে মারলো। জানি না, তবে আমি খোঁজ নিয়েছি। রিয়ার আব্বু জেনেও মিথ্যে কথা বলল। তখনই হসপিটালে নীরবের বন্ধুরা আসলো। আরোহী আগেই ছিল। তখন নীরবের বন্ধু আবির বলে উঠলো, আঙ্কেল, নীরবের অবস্থা কেমন? এখনো কিছু বলা যাচ্ছে না, আল্লাহ জানে। চিন্তা করেন না, কিছু হবে না। এরপর সবাই বসে অপেক্ষা করতে লাগলো। এদিকে হসপিটালে যারা নীরবকে নিয়ে আসছে, যে লোক কল দিয়েছিল তাকে রিয়ার আব্বু কিছু টাকা দিল। তারা এইখানেই ছিল। এরপর চলে গেল। 1 ঘন্টা পর ডক্টর বের হলো। এরপর সবাই দৌড়ে গেল। তখন রিয়ার আব্বু বলে উঠলো, ডাক্তার কেমন আছে? ঠিক আছে তো? হাতলা প্লাস্টার করা লেগেছে, অনেক জায়গায় কেটে গেছে, হাড্ডি ফেটে গেছে, ভাগ্য ভালো ভাঙেনি, মাথায় প্রচুর আঘাত পেয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এখন আল্লাহর উপর, যদি 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফেরে তাহলে সরি, আল্লাহর কাছে দোয়া করুন। এই বলে চলে গেল ডক্টর। নীরবের আব্বু বসে পড়লো। এদিকে রিয়ার জ্ঞান ফেরার পর শুরু হলো পাগলামি। সে নীরবের কাছে যাবে, ডক্টর নিষেধ করেছে 12 ঘন্টা পর যেতে। রিয়া এক্ষুনি যাবে। ভালোবাসা মানুষের এমন অবস্থা হলে কি মানুষ ঠিক থাকে বলুন? রিয়াকে যেতে দিচ্ছে না বলে রিয়া তার আব্বুকে বলে উঠলো, আব্বু বলো আমায় একটু যেতে দিতে, একটা নজর দেখবো আমার জানটা কেমন আছে, কি করে, আমি গেলে ঠিক হয়ে যাবে। এই বলে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে আবারও অজ্ঞান হয়ে গেল। এদিকে নীরবের মায়ের অবস্থাও একই। নিজের একমাত্র ছেলের অবস্থা এমন দেখে প্রায় পাগল প্রায় হয়ে গেছে। সবাই অপেক্ষা করতে লাগলো। রিয়া সারা রাত 2-3 বার কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছিল। সারাদিন না খাওয়ার জন্য দুর্বল থাকায় ডক্টর ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিল। নীরবের আম্মু কেঁদে যাচ্ছে। 12 ঘন্টা পর একজন করে ভিতরে ঢুকতে দেওয়া হলো দেখতে, শুধু রিয়া বাদে। কারণ রিয়া পাগল হয়ে গেছে। রিয়া পাগলামি করছে, কি করে বলা যায় না। তাই ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। সবাই আশা ছেড়ে দিল। 22 ঘন্টা হয়ে গেছে, নীরবে জ্ঞান ফিরছে না। এদিকে রিয়ার পাগলামির কারণে অবশ্যই রিয়াকে ঢুকতে দেওয়া হলো, কিন্তু বলে দেওয়া হয়েছে কান্না না করতে, নাড়াচাড়া না করতে, নীরবকে শুধু দেখতে। কে শুনে? রিয়া গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি অনেক বাজে, তোকে অনেক কষ্ট দিয়েছি তাই না? সেদিন যদি না বলতাম তাহলে আজ এত কিছু হতো না। আমায় ক্ষমা করে দে প্লিজ, একটা বার চোখ খোল। তুই আমায় রেখে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? কে আমায় ভালোবাসবে? কাকে ভালোবাসবো? এই বলে কাঁদতে লাগলো। তখন নীরবের আম্মু এসে বলল, আয় মা, 2 দিন হলো ঠিক মতো খাবার খাসনি, আয় কিছু খেয়ে নে, আর এই শাড়িটা খুলে অন্য ড্রেস পরে আয়। কেন শাড়ি পাল্টাতে যাব? যতক্ষণ পর্যন্ত নীরব চোখ না খুলবে, বিয়ে না করবে, ততক্ষণ পর্যন্ত কিচ্ছু করব না। চিন্তা করিস না, নীরবের কিচ্ছু হবে না। তখন নার্স আসলো আর বললো, সবাই বাহিরে যান। তখন রিয়া নীরবের আম্মু চলে আসলো আর এসে
রিয়াকে জোর করে বাসায় পাঠালো কিছু খাওয়ার জন্য। ফ্রেশ হয়ে আসতে বাসায় আরোহী নিয়ে গেল। এদিকে বাসায় যাওয়ার পর নার্স বের হয়ে বলল, পেশেন্টের বাসার লোক কোথায়? কেন, কি হয়েছে বলুন? জ্ঞান ফিরেছে পেশেন্টের, ভিতরে যান। এটা শুনে সবাই খুশি হয়ে গেছে। তখন নীরবের আম্মু, আব্বু, রিয়ার আব্বু, নীরবের বন্ধু সবাই গেল। গিয়ে নীরবের আম্মু কান্না করে দিল। নীরব ঠিক মতো কিছু বলতে পারছে না। তখন নার্স সাথে ছিল, আর সে বলে উঠল, কান্না করবেন না। আল্লাহর কাছে শুকরিয়া আমার বাবাটাকে আমার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য। এটা বলে নীরবের আম্মু নীরবকে কপালে চুমু দিল। সবাই টুকটাক কথা বলতে লাগলো। নীরব কথা বলতে না পারলেও মাথা হালকা নেড়ে উত্তর দিচ্ছে। বেশ কিছুক্ষণ থেকে কথা বলে বের হয়ে আসলো সবাই। তখন রিয়াকে খবর দিলে রিয়া তো এটা শুনে পাগল হয়ে গেছে। দৌড়ে চলে আসলো, যেন তার প্রাণ ফিরে পেল। দৌড়ে আসার পর জলদি ভিতরে গেল। দেখলো নীরবের আম্মু বসে আছে, কথা বলছে। নীরব তাকিয়ে আছে, তা দেখে রিয়া কেঁদে দিল। তখন নীরবের আম্মু বলে উঠল, পাগল এসে গেছে, এখন সামলা, দুদিন শান্তি দেয়নি। নীরবের আম্মু বের হয়ে আসলো। রিয়া তখন দৌড়ে গিয়ে নীরবের সারা মুখে চুমু দিতে লাগলো, কাঁদতে লাগলো। পাগল হয়ে গেছে রিয়া। তখন নীরব আস্তে করে বলে উঠল, হয়েছে পাগল, থামো। তুই আমায় ছেড়ে কি করে চলে যাচ্ছিলি? তোরে ছাড়া আমি কি করে থাকবো? দোষটা কার ছিল শুনি? আমায় ক্ষমা করে দাও প্লিজ, আর কখনো কষ্ট দিব না। ঠিক আছে। আই লাভ ইউ। এটা বলতে রিয়া নীরবের ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। এদিকে বাইরে আরোহী রিয়ার আব্বুকে জিজ্ঞেস করলো, আঙ্কেল, একটা কথা জিজ্ঞেস করি? করো মা। রকির বিষয়টা নিয়ে কি করলেন? আমি বলেছিলাম না, নীরবে কিছু হলে পরে ছাড়বো না। তা কিছু করলেন? কি যে বলো মা, আমার মেয়ের জামাইকে হাত দিয়েছে, আমার মেয়ের কলিজার গায়ে। আমার সম্পত্তি লোভে পরে কি এমনিতেই ছেড়ে দেবো? পুলিশে দিয়েছেন? চলো আমার সাথে। তখন রিয়ার আব্বু আরেকটা আইসিইউ এর সামনে গিয়ে নিয়ে গেল। তখন রিয়ার আব্বু বলল, এইবার দেখো। আরোহী তাদেরকে অবাক, কারণ ভিতরে সারা শরীর প্লাস্টার করা রকি আইসিইউতে। এরপর হাসি দিয়ে রিয়ার আব্বু চলে আসলো আর বলল কাউকে না বলতে। 1 বছর পর নীরবকে হসপিটাল থেকে নিয়ে এসে রিয়া তার বাড়িতে রেখে সেবা যত্ন করে এখন মোটামুটি সুস্থ নীরব। আজকে তাদের বিয়ে হয়েছে আনুষ্ঠানিকভাবেই। বড় অনুষ্ঠান করে রিয়াকে নীরব তাদের গ্রামে নিয়ে গেল। রাতে বাসর ঘরে প্রবেশ করতেই রিয়া এসে সালাম করে বলল, অবশেষে তোমায় পেয়ে গেলাম আমি। আর আমিও পেয়ে গেলাম তোমাকে। চলো দুইজন মিলে 2 রাকাত নফল নামাজ পড়ে না হয় খেলা শুরু হবে। পাগল নাকি তুমি? এখন চলো জলদি। এরপর নীরব আর রিয়া দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে রিয়া খাটে বসে খাটের উপর লাফ দিয়ে দেখছে কিছু একটা। তা দেখে বলে উঠল নীরব, কি করছো? খাটে লাফাচ্ছ কেন? দেখছি ঘাট কতটা মজবুত, ভেঙে যাবে নাকি? আজ তোমার আর আমার খেলা, তাই না? দেখছি কতটা মজবুত, খেলার উপযুক্ত নাকি ঘাট। মানে কিসের খেলা, কার খেলা? তখন রিয়া নীরবকে খাটে ধাক্কা দিয়ে শুয়ে দিয়ে তার উপরে বসে 2 হাত 2 দিকে চেপে ধরে বলে উঠল, আচ্ছা, ফুটবল খেলার মাঠে কতজন খেলে? হঠাৎ এই প্রশ্ন? উত্তর দাও না, বলো। এক একটা দলের 11 জন খেলে। তারা মাঠে খেলে 11 জন, আর আমরা মাঠে খেলবো 2 জন। খাটে আবার ফুটবল খেলা যায়? পাগল হয়ে গেছো? আরে তারা খেলে ফুটবল 11 জন, একটা কাপ বা শিরোপা জয়ের জন্য, আর আমরা 2 জন খেলবো 11 জন প্লেয়ার তৈরির জন্য। আমরা 11 জন প্লেয়ার আনবো। সেটা কি করে সম্ভব? সবই সম্ভব। খেলা শুরু করে তাহলে, এখন অনেক কিছু করতে হবে। এই বলে নীরবের ঠোঁটের সাথে রিয়ার ঠোঁট এক করে দিল। আর কি পড়েন? আর কি শোনেন? এবার তো যান, তাদেরকে ফুটবল খেলতে দিন। প্লেয়ার আনতে দিন, ফুটবল প্লেয়ার। এই খেলা সবাই বুঝে। ইতিহাসের খেলা জানতে হলে বিয়ে করুন, আর জেনে নিন বাকিটা ইতিহাস। কেমন? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।